কিন্তু যখন তুমি পেশেন্টের ভালো করতে যাবে তখন শুধু সায়েন্স কাজ করে না, তখন অনেক কিছু তোমার সোশ্যাল স্কিলস কাজ করার মধ্যে। পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি কত, সেকেন্ড পেশেন্ট কি মানসিকতা নিয়ে এসছে, জেনুইন পেশেন্ট কি তোমাকে চিট করতে এসছে, তুমি কত ভালো ডাক্তার এইটার অ্যাকচুয়ালি এভিডেন্স আসে পেশেন্টের পার্সপেক্টিভ দিয়ে, কি তুমি কত ওষুধ লিখে দিচ্ছ। ঠিক আছে, যদি আমি ওষুধ লিখে দিচ্ছি না, পেশেন্ট জেনারেলি ভাবে কি ভালো ডাক্তার না, এই জন্য ওষুধ লিখছে না। ভাইরাল ইনফেকশনের কোনো ওষুধই নেই, অ্যান্টিবায়োটিক ভাইরাসে কাজ করে না, কিন্তু জেনারেল ফিজিশিয়ানস কি করবে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, কেন কাজ করবে না, কিন্তু ও যে পেশেন্ট আছে ওর ভালো লাগবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন কি আমি একটা অ্যান্টিবায়োটিক পেলাম, আমার একটা সিরিয়াস ডিজিজ চলছে, আমি একটা ভিকটিম, ও বুঝতে পেরেছে কি ভাই এর অনেক বড় সিরিয়াস ডিজিজ চলছে, আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। অন্য কান্ট্রিজে যখন তুমি পিএইচডি করছো, তোমার একটা স্ট্রাকচার্ড মেন্টরশিপ থাকে, একটা মেন্টর আছে, ওর সঙ্গে কতবার তুমি দেখা করবে, তোমার দেখা করার উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ কি, ওগুলো সব রেকর্ডেড থাকে। মেজরিটি অফ দ্য টাইম ইন্ডিয়াতে কোনো স্ট্রাকচারই নেই। ইন্ডিয়াতে কি হয়, তোমার যে মেন্টর আছে এদেরকে খুশ রাখো, তাহলে তোমার পিএইচডি হবে, এরা খুশ না থাকলে তোমার পিএইচডি কখনো হবে না। আমাদের যেটা এডুকেশন সিস্টেম আছে এটা ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন সিস্টেমের কপি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ গিয়ে ম্যাথস চায়, সায়েন্স চায়, ঠিক আছে, তো ওদেরকে বেসিক্যালি একটা পুল অফ এমপ্লয়িজ ক্রিয়েট করার আছে, যারা ছোটবেলা থেকে পড়বে একটা ভালো এমপ্লয়ি বনে ওদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে। ঠিক আছে, ওকে আমি 10 বছরের ট্রেনিং দেবো, ওই ট্রেনিং এ ফোকাস করা আছে ডান্স, ফালতু আর্টস ওগুলো সব করবে না। ঠিক আছে, সায়েন্স আর ম্যাথস এটাতে ফোকাস করো, তাহলে তুমি চাকরি পাবে, বাকি করলে চাকরি পাবে না, তোমাকে তোমার দেখতে হবে। ইন্টেলেকচুয়াল এবিলিটি ক্যারিয়ারকে ডিফাইন করতেই পারে না। আমি আমার ক্যারিয়ার যখন দেখি আমি বুঝতে পারি কি মেজরিটি যেটা আমি অ্যাচিভ করেছি ওইটা আমার ইন্টেলেকচুয়াল এবিলিটির উপরে অ্যাচিভই করিনি, আমার মোস্টলি ইট ওয়াজ বিকজ অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, কি কার সঙ্গে আমি কি করে কথা বলছি, আমি কি করে বুঝতে পারছি কি কে আমার সঙ্গে কোলাবোরেট করলে এই কাজটা বেটার হবে, ওই সেন্সটা তোমার পড়াশোনা করে হয় না, ওই সেন্সটা তোমার কাজ করে হয়। ওখানে অ্যাকচুয়ালি না ওই ছোট ছোট জিনিসগুলো যেটা আমরা বাচ্চাদেরকে বলি, হিউমিলিটি, বিনম্রতা, লোকেদের সঙ্গে ভালো করে কথা বলো, লোকেদেরকে রেসপেক্ট দাও, কে যখন কথা বলছে তুমি পুরো কথা শুনো, তুমি কম বলো, ওকে বেশি বলতে দাও। ঠিক আছে, ওই ওই স্কিলস গুলো, এটা স্কিলস না অ্যাকচুয়ালি, এটা ছোটবেলা থেকে শেখানো, আমরা ইম্পর্টেন্স দিই না, ওগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ওগুলো, যেটা আমরা সবাই অ্যাজ অ্যাডাল্ট ওইটা আমাদেরকে আবার শেখার উচিত। গভর্নমেন্টের ভুল এটা বেসিক্যালি, যারা হসপিটালস চালাচ্ছে, কেন একটা নোশন চলে আসে কি এরা তো ফ্রি ডাক্তার, গভর্নমেন্ট ডাক্তার, এরা কেন এখানে ফোকাস করবে। তো যারা ভালো ডাক্তার না ওরা দুটোকে ব্যালেন্স করে, পেশেন্টেরও ভালো করে আর বিজনেসকেও দেখে। তোমাকে এখানে প্রিভেন্টিভ মেজার্স রাখতেই হবে। এখানে যদি একটা লেডি ডাক্তার রাত্রিবেলা থাকছে, তোমাকে সিকিউরিটি প্রোটোকলস কি করে থাকবে না, তোমাকে রাখতে হবে। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মা এই কথাটা বলতেন। আমি নিশ্চিত আপনাদের বাবা মায়েরাও কখনো না কখনো এই আপ্তবাক্যটা বলেছে এবং এর সঙ্গে আমরা বহুল পরিচিত। আমার বাবা মায়েরা হলেন যাকে বলে রিফিউজি। তাই পরিচিত কেউ কেউ ব্যঙ্গ করে বলেন যে পিঠে এখনো কাঁটাতারের দাগ লেগে আছে। পিঠে কাঁটাতারের দাগ লেগে আছে কিনা জানা নেই, কিন্তু মনের গভীরে নানা রকম ক্ষত এখনো রয়ে গেছে। একদা মোটামুটি সচ্ছল, খাওয়া পড়ার অভাব নেই, সেই অবস্থা থেকে রাতারাতি রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল আমার বাবা। সেখানে পরের দিনের খাওয়া তো দূর, সেই দিনের খাওয়ার কোনো জোগান নেই, পোশাক নেই, ছাদ নেই, আগামীর দিন নেই। এই এত কিছু নেই এর মাঝখানে একটি যা জিনিস যা রয়ে গিয়েছিল তা হলো অর্জিত শিক্ষা। এই অর্জিত শিক্ষার উপর ভরসা করে জীবন তরণী পার করেছিলেন আমার বাবা।
আমি সামান্য পড়াশোনা করার সুযোগ পেয়েছি আপনাদেরই অনেকের মতো। তবে সত্যি বলতে পড়াশোনার গুরুত্ব অনেকটা সময় জুড়ে ছিল একটা চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে। আমার অনেক ভাই বোন, পরিচিত বন্ধু বান্ধব, তারা মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, এবং তারপরে তাদের জিজ্ঞাসা এরপরে কি করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এরপরে কি করব। মূলত তাদের প্রশ্নটা থাকে কি করলে মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যের জীবন পাওয়া যাবে, কি করলে দিন গুজরান হবে, কি করলে আর্থিক নিরাপত্তা আসবে। সরকারি চাকরির পরীক্ষা দুর্গাপুজোর মতো নিয়মিত নয়, আর বেসরকারি চাকরির জায়গাগুলোতে শ্রম আইন কতটা মানা হয় সেটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে বিদ্বান কি আর পূজ্যতে নন? পড়াশোনা করাটাই ভুল ছিল কি তবে? শঙ্খ ঘোষ লিখেছিলেন, দুহাত দিয়েই ধরেছিলাম, রইল না তো তবু, হাতেই কোনো ফাঁক ছিল কি তবে? কোথায় ফাঁক আছে তা জানা নেই। কখনো কখনো মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থায় কি কোনো ফাঁক রয়ে গেছে, নাকি আমাদের শেখার পদ্ধতিটা সেখানেই বড়সড় ফাঁক রয়ে গেছে। আমাদের আজকের অতিথি যিনি, তিনি ধুলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মহারাষ্ট্র, সেখান থেকে পড়াশোনা করেছেন, এমবিবিএস করেছেন, ডায়াবেটিসে স্পেশালাইজেশন করেছেন, এবং তারপরে তিনি বিভিন্ন জায়গায়, আমি বলবো নানা রকম ডামাডোলের মধ্যে দিয়ে গেছেন। এই ডামাডোলটা কিরকম? তিনি পড়াশোনার সময় প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমি এর পরবর্তী জীবনে এইরকম ভাবে আমি আমার কাজগুলি করব। কিন্তু যখন কাজের ক্ষেত্রে তিনি গেছেন, সেখানে দেখেছেন যে তিনি যেভাবে পড়ে এসেছিলেন, যেভাবে ভাবনা তার ছিল, রিয়েলিটি অনেক দূরের। এবং সেইখান থেকে তার প্রতিরোধ শুরু হয় যে নিজের শর্তে বাঁচবো, নিজে যেরকম ভাবে ভেবে এসেছি সেই রকম ভাবে চলবো। সেই মতো তিনি বিভিন্ন জায়গায়, আমরা যেরকম চিরাচরিত গতানুগতিক পথে যেতে থাকি, মেনে নিতে থাকি, সেই রকম মেনে নেওয়ার পথে তিনি যাননি, বরং নিজের শর্তে এগিয়ে গেছেন। তাতে অনেকবার অনেক জায়গায় তিনি সরে এসেছেন, সেই কাজের জায়গা থেকে নতুন পথ খুঁজেছেন। তিনি পেশায় ডাক্তার, এবং আমি এই পডকাস্ট শুরু করার আগে একটা জিনিস বলে দিতে চাই, তিনি জন্মসূত্রে বাঙালি, এক বাঙালি পরিবারে তার জন্ম হয়েছে, কিন্তু ছোটবেলা থেকে তার বেড়ে ওঠা মহারাষ্ট্রে। ফলে ভাষাগত দিক থেকে বাড়িতে তিনি বাংলা ভাষায় যেটুকু যা কথা বলছেন, কিন্তু বাড়ির ঠিক বাইরে যখন পা রাখছেন সেখানকার ভাষা অন্য। ফলে ভাষাগত একটা সমস্যা আমি যদি বলি, সেই সমস্যার কারণে তিনি প্রথমে খুব আপত্তি করছিলেন যে আমি যে কথা বলবো সেখানে বাংলা ভাষার মাঝখানে অনেক হিন্দি, অনেক মারাঠি, অনেক ইংরেজি এই রকম ভাবে ঢুকে যাবে, আমার বাংলাটাও হয়তো অতটা স্পষ্ট নয়। আমি বললাম কোনো বিষয় নয়, আমি নিশ্চিত যে আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন তারা আজকে অন্তত কন্টেন্টের ওপর জোর দেবেন, কোয়ালিটির ওপর জোর দেবেন। ভাষাগত ব্যারিয়ার আমার ধারণা এখানে খুব একটা হবে না। আজকে আমাদের অতিথি ডক্টর সুবীর রায়। সুবীরদা, নমস্কার। নমস্কার। প্রথমে অনেক ধন্যবাদ জানাই যে তোমার এই ব্যস্ত শিডিউল, তার মধ্যে তুমি এখানে সময় দিয়েছো আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি জানাতে চাই, কেন আমি একটা গ্র্যাটিটিউড ফিল করছি কি তুমি এই পডকাস্টে আমাকে ডেকেছো। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে তুমি আমেরিকায় আছো, তোমার এই যাওয়াটা, মানে আমেরিকায় যাওয়াটা কিভাবে কি? আমি ইন্ট্রোডাকশনে তখন করলাম যে তুমি মহারাষ্ট্রের ধুলে গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে হচ্ছে তুমি তোমার এমবিবিএস করেছিলে। আচ্ছা, আমি কলেজের নামটা একটা খুব বিশাল বড় নাম, আর তুমি যদি একবার কলেজের নামটা একবার বলো। আচ্ছা, কলেজের নাম মারাঠিতে, ঠিক আছে, শ্রী ভাউসাহেব হিরে শাসকীয় বৈদ্যকীয় মহাবিদ্যালয়, মানে হচ্ছে শ্রী ভাউসাহেব হিরে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আচ্ছা, এটা মহারাষ্ট্রের ধুলে সেখানটায় আছে। কারেক্ট। ধুলে বলে একটা শহর আছে, এটা নাসিকের কাছে, ওখানে এই মেডিকেল স্কুলটা আছে। ওকে, তুমি এমবিবিএস করলে, তারপরে তুমি কি করছো? সো এমবিবিএস করলাম, আর তারপরে আমাদের এক বছর একটা রুরাল পোস্টিং করতে হয়। তো আলিবাগ বলে একটা জায়গা আছে, বিউটিফুল প্লেস, বিচ আছে ওখানে, আলিবাগ বিচ। লোকেরা যখন বম্বে ঘুরতে যায় আলিবাগেও যায় ঘোরার জন্য, সুন্দর সুন্দর বিচ। তো ওখানে একটা সিভিল হসপিটাল আছে। তো লাকিলি আমি ওখানে পোস্টিং পেয়েছিলাম। তো ওখানে আমি মোটামুটি এক বছর ছিলাম অ্যাজ মেডিকেল অফিসার। তারপরে আমি ডায়াবেটিসে স্পেশালাইজেশন করেছি,
ওখানকার এক্সপিরিয়েন্স কিরকম? তুমি যখন আলিবাগে যখন ছিলে রুরাল হসপিটালে? ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আমি যখন পড়াশোনা করছিলাম আমার ঘরে কিছু তো প্রবলেম চলছিল ইন টার্মস অফ ফিনান্স। কেন আমার বাবার চাকরি ছিল না, মা হাউসওয়াইফ, অ্যান্ড যত ওদের ফিক্সড ডিপোজিটে ছিল ওইটাতেই ঘর চলছিল ওই সময়। তো আমি যখন এমবিবিএস করি তখন আমি ক্লাসেসে শেখাতাম আর কল সেন্টারে কখন কখন রাত্রিবেলা যেতাম, সো দ্যাট আই ক্যান আর্ন সামথিং। ঠিক আছে, যখন আমার ছুটি থাকতো তখন কল সেন্টারে যেয়ে কাজ করতাম আর ওই 2-3 মাস যত পয়সা কামাতে পারি কামাতাম। সো আই নিউ কি এক মাসে আমি অ্যারাউন্ড 40,000-এর মতো কামিয়ে নেব। ঠিক আছে, উইদাউট বিং এ ডক্টর। সকালে ক্লাসে এসে শেখাচ্ছি, বিকেলে আমি যাচ্ছি কল সেন্টারে, এটা করে আমি 40,000-এর মতো কামিয়ে নেব। ফিনান্সিয়ালি সলভড। ঠিক আছে। আচ্ছা, যখন আমি কিন্তু মেডিকেল অফিসার বনি, ওখানে আমি এভরি 2 ডেজে একদিন আমি এমার্জেন্সি ডিউটি করছি, উইচ ইজ নিয়ারলি 24 আওয়ার্স। অন্য দিন সকালবেলা আমার ওপিডি আছে, ওপিডিতে আমি অ্যারাউন্ড 150-200 পেশেন্ট দেখছি। ইটস আ কন্টিনিউয়াস থিং। আবার বিকেলে কখনো বিকেলে যে হসপিটালাইজ আছে ওদেরকে দেখার জন্য তোমাকে কলে যেতে হয়, ওগুলো করছি। সো যত আমি এখানে আমার টাইম দিতাম কাজের জন্য ওই হসপিটালে, দ্যাট ওয়াজ সিগনিফিকেন্টলি মোর অ্যাজ কম্পেয়ার টু যেটা আমি ক্লাসেসে কিংবা তোমার কল সেন্টারে দিতাম। ঠিক আছে, কেন এটা অনেক তোমাকে পেশেন্টদের সঙ্গে কথা বলতে হয়, তোমাকে ওদের নোটস দেখতে হয়, হিস্ট্রি দেখতে হয়, ওদের ল্যাব ইনভেস্টিগেশনে পাঠাতে অনেক কিছু করতে। ঠিক আছে, সো ইট ইজ রিসোর্স ওয়াইজ কোয়াইট ইন্টেন্সিভ। পাগার ছিল আমার 17,000। ঠিক আছে, তো পুরো দিন কাজ করার পরে তুমি 17,000 পাচ্ছ, এখানে তুমি নন মেডিকেল কাজ করে তুমি 40,000 পেয়ে যাচ্ছ। হ্যাভিং সেড দ্যাট, এটা কম্প্যারিজন করা খুবই ভুল, খুবই খারাপ এমনি কম্প্যারিজন করা, কি একটা জব তোমাকে বেশি পাগার দিচ্ছে আর একটা জব কিন্তু কম পাগার দিচ্ছে, এই কম্প্যারিজন করা খুবই খারাপ, এটা আমিও জানি। বাট তুমি যখন দেখছো কি তোমার বন্ধুরা যারা এই গ্রিল থ্রু যায়নি, মানে এমবিবিএস অনেক টাফ ইন দ্য সেন্স মজা আসে, বাট ইট ইজ হার্ড ওয়ার্ক, তোমাকে অনেক পড়াশোনা করতে। ঠিক আছে, ওইটা সব না করে যদি আমি আরামসে 40,000-50,000 কামাতে পারি, তাহলে এত পড়াশোনা করে তাপে যদি আমি 18,000 কামাচ্ছি, তাহলে কেমন তো লাগে একটা। ঠিক আছে, তাহলে আমি বাচ্চা ওই সময়। ঠিক আছে, এখন একটা ম্যাচুরিটি এসছে কি না, পয়সা ইম্পর্টেন্ট না ভাই, কাজ বেশি ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ওই সময় তো এই একটা ভাবনাটা আসে, ইউ আর হোয়াট 23-24 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, আশেপাশে তুমি দেখছো তোমার জন্য পয়সা বেশি ইম্পর্টেন্ট না, বাট ইউ স্টিল ফিল কি আর আমি এত করেছি, আমি কিছুই কামাচ্ছি না, এরা তো কিছুই করেনি, অনেক কিছু কামাচ্ছে। অবভিয়াসলি কম্পারিজনটা ভুল, কিন্তু ওই হয়। ঠিক আছে, ইট ইজ ন্যাচারাল। ঠিক আছে, আচ্ছা এটা তো মনিটারি পার্ট, কিন্তু যখন তুমি পেশেন্টকে ট্রিট করছো, ঠিক আছে, আমি ট্রিটমেন্ট করছি পেশেন্টের ভালোর জন্য, রাইট? কিন্তু যখন তুমি পেশেন্টের ভালো করতে যাবে তখন শুধু সায়েন্স কাজ করে না, তখন অনেক কিছু তোমার সোশ্যাল স্কিলস কাজ করার মধ্যে। পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি কত, সেকেন্ড পেশেন্ট কি মানসিকতা নিয়ে এসছে, জেনুইন পেশেন্ট কি তোমাকে চিট করতে এসছে। ঠিক আছে, তোমাকে চিট করতে মানে সো কখন কখন তোমার একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট নিয়ে আসবে, ঠিক আছে, বলবে আমার এখানে অনেক লেগেছে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট মানে কেউ তো মেরেছে, লেগেছে। ঠিক আছে, মেরেছে মানে আমাকে এখন পুলিশকে ডাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, পুলিশকে ডাকবো আর তারপরে আমি নোট করব ওখানে কি কোন জায়গায় লেগেছে, কি হয়েছে। ঠিক আছে, এই পুরো রিপোর্টটা কোর্টে যায়। ওকে, ঠিক আছে, অনেকগুলো এমনি আসবে যে ফলস ইনজুরিজ নিয়ে আসবে, এন্ড ইউ হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল কি তুমি কি আচ্ছা। ডকুমেন্ট করছো, কেন কালকে তোমাকে কোর্ট ডাকবে, ইউ আর দ্য সোল উইটনেস, যেটা বলছে কি এই ইনজুরিটা কেন হয়েছে। অলরাইট, এন্ড দেয়ার আর লট অফ পলিটিক্যাল র্যামিফিকেশনস এটার পেছনে, আর আমরা এর মধ্যে পড়তে চাই না। আমরা ওখানে আমার কাজ হচ্ছে পেশেন্টকে ট্রিট করা। ঠিক আছে, আমাকে এগুলো সব দেখতেও চাই না আমি। বাট দ্য থিং ইজ, যখন তুমি একটা সোসাইটিতে যাবে এগুলো তুমি ফেস করবে, ইউ হ্যাভ টু বি পলিটিক্যালি স্যাভি। সেকেন্ড, তুমি যদি একটা ভালো ডাক্তার থাকলে তোমার ক্যারেক্টারিস্টিক্স কি, এটা আমি প্রাইভেট প্র্যাকটিসেও দেখেছি, যখন আমি প্র্যাকটিস করতাম গভর্নমেন্টও দেখেছি। যদি তুমি পেশেন্টকে ট্রিট করছো ভালোবেসে, তুমি কোনো অ্যাটিটিউড দেখাচ্ছ না, তুমি পেশেন্টকে ভালো করে টাইম দিচ্ছ, ঠিক আছে, ওকে ওয়েট করতে লাগাচ্ছ না, আর ও এসছে ওর সর্দি কাশি হয়েছে, তোমাকে তোমার পুরো এডুকেশনে বলা হয়েছে কি সর্দি কাশি ভাইরালের জন্য মোস্টলি হয়, কোনো ওষুধ দেওয়া দরকার নেই, তুমি ওকে ছেড়ে দাও, পেশেন্টকে কিছু করা দরকার নেই, ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এইটা অ্যালোপ্যাথি বলো, হোমিওপ্যাথি বলো, আয়ুর্বেদ বলো,
আর কিছু কোনো এগুলো মেডিকেল সায়েন্সেরও দরকার নেই। ইন আচ্ছা, জেনারেল মানে সর্দি কাশি হলে কোনো রকম কোনো ওষুধ নয়? কোনো দরকার নেই, জেনারেলি তুমি এমনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, কিন্তু তুমি কত ভালো ডাক্তার এইটার অ্যাকচুয়ালি এভিডেন্স আসে পেশেন্টের পার্সপেক্টিভ দিয়ে, কি তুমি কত ওষুধ লিখে দিচ্ছ, ঠিক আছে? যদি আমি ওষুধ লিখে দিচ্ছি না, পেশেন্ট জেনারেলি ভাবে কি এ ভালো ডাক্তার না, এই জন্য ওষুধ লিখছে না, জেনারেলি ভাবে। পেশেন্টের লাগে, আমাদের সবাদের লাগে কি আমি ভিকটিম, আমার যদি কিছু হলো মানে আমার কিছু অনেক বড় হয়েছে, সব পেশেন্টের লাগে। ডাক্তারের কাজ হচ্ছে ওকে বলা কি ভাই তোর কিছু হয়নি, তুই টেনশন নিবি না, ঠিক আছে? কিন্তু ও ডাক্তার বাজে, ও ডাক্তার রেসপেক্ট পায় না, ঠিক আছে? তো বেসিক্যালি তোমার কাজ হচ্ছে কি ভাই দেখ তোর হয়তো অনেক কিছু হয়েছে, তুই টেনশন নিবি না, তোকে একটা ভালো ওষুধ দেবো, ঠিক আছে? একটা দামি ওষুধ দাও, ঠিক আছে? ওকে দিয়ে দিলে দামি ওষুধ, ও ফার্মাসিতে যাবে, ফার্মাসি ওকে বলবে আরে এটা তো অনেক ভালো ওষুধ, দামি ওষুধ, রাইট? ও নেবে ওখান থেকে ওষুধ, আরো নিজে একটা প্লেসিবো ইফেক্ট ফিল করবে কি আমি অনেক স্ট্রং ওষুধ নিচ্ছি। আর মোস্ট অফ দ্য ডিজিজেস যেটা অনেক সিরিয়াস না, ওগুলো প্লেসিবো ইফেক্টেই ঠিক হয়ে যায়, তোমাকে ওষুধের দরকার পড়ে না। নিজের যেটা তোমার মেন্টাল স্ট্রেংথ থাকে ওইটাতে অনেক ওষুধগুলো ঠিক হয়ে, অনেক অসুখগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, তুমি ধরো যখন কোনো একটা ওষুধ দেওয়া হচ্ছে, আমি ধরেছি সর্দি কাশি এরকম হয়েছে, হ্যাঁ, এখন এটা নর্মালি হয়তো ঠিক হচ্ছে 7 দিনে, কারেক্ট। এইবার কোনো একটা ওষুধ দেওয়া হলো, সেটা হয়ে দেখা গেলো 2 দিনে সেরে যাচ্ছে। এবার এই 7 দিন ধরে যে সেই সর্দি কাশি এইটাকে ধরে রাখছে, তা সেটার ফলে তার অন্য কোনো রকম এফেক্ট হতে পারে না? হতে পারে, অফকোর্স হতে পারে, এগুলো সব প্রবাবিলিটির খেল। মেজরিটি পেশেন্টসে কিছু হবে না, কারা কারা পেশেন্ট থাকবে ওদের হবে। ইট ডাজন্ট মিন কি তুমি সব পেশেন্টের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দিয়ে দেবে। তুমি কি চাও? তুমি চাও কি পেশেন্ট ভালো হয়ে যাক, আরো কমফোর্টেবলি থাকুক, ঠিক আছে? আমাদের বডিতে যখন ফিভার হয়, ফিভার কি করছে? ফিভার বেসিক্যালি বডি টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে, কেন? ভেতরে ভাইরাস আছে, ভাইরাস কমফোর্টেবলি 37 ডিগ্রি সেলসিয়াসে সার্ভাইভ করছে, তুমি টেম্পারেচার বাড়িয়ে দিলে ও ওখানে সার্ভাইভ করতে পারবে না। দ্যাট ইজ ওয়ান লজিক অফ ফিভার, ঠিক আছে? তো অনেক মেডিকেল লিটারেচার আছে যার মধ্যে বলা হয়েছে কি ফিভার আমাদের বডির ডিফেন্সের জন্য অনেক এসেনশিয়াল, ঠিক আছে? তুমি যখন প্যারাসিটামল কিংবা কোনো NSAID যে পেন কিলার্স গুলো থাকে ওগুলো যখন দেবে, তখন এটা ফিভারকে দাবিয়ে দেয়। ন্যাচারালি সাইন্টিফিক্যালি এমনি তুমি বলতে পারো কি যদি আমি ফিভারকে দাবিয়ে দিচ্ছি তাহলে তো ভাইরাস উপরে চলে যাবে, ঠিক আছে? কিন্তু জেনারেলি আমাদের বডির অনেক সিস্টেমস আছে অ্যাপার্ট ফ্রম ফিভার যেটা ভাইরাসকে কন্ট্রোলে করে নেয়। তো ফিভার ইজ নট দ্য ওনলি ডিফেন্স। তো বেসিক্যালি তুমি একটু ফিভারকে কন্ট্রোল করে নাও তো পেশেন্টকে একটু ভালো লাগে। তো জেনারেলি আমি যখন ট্রিট করি আমি একটা প্যারাসিটামল দিয়ে দেবো, ঠিক আছে? প্যারাসিটামল নে, ফিভার একটু কমুক, ওর একটু ভালো লাগবে, ঠিক আছে? ওর থেকে বেশি কিছু দেবো না ওকে। হ্যাঁ, এখন ওই কোয়েশ্চেনটা এসছে কি কখন কখন ওষুধ দিলে 3 দিনে কমে যাচ্ছে আর ওষুধ না দিলে 7 দিনে কমে যাচ্ছে। জেনারেলি এমনি হয় না অনেস্টলি, ঠিক আছে? আচ্ছা, জেনারেলি যদি তুমি ওষুধ দিয়েছো আর কেউ 3 দিনে ভালো হয়ে গেছে, ঠিক আছে, আমার যেটা এক্সপিরিয়েন্স বলছে ওটা মোস্টলি বাই লাক 3 দিনে ভালো হয়ে গেছে। ইন জেনারেলও 3 দিনেই ভালো হতো, তুমি ওষুধ দিলে আরো ভালো হয়ে গেল, ঠিক আছে? ইটস জাস্ট কোইন্সিডেন্টালি কি তুমি ওষুধ দিলে আরো 3 দিনে ভালো হয়েছে, কোনো স্টাডি নেই কি আমি ওষুধ দিলাম আরো কম দিনে ভালো হয়ে গেছে যদি ভাইরাল ইনফেকশন থাকে। কেন? ভাইরাল ইনফেকশন কোনো ওষুধই নেই, অ্যান্টিবায়োটিক ভাইরাসে কাজ করে না। কিন্তু জেনারেল ফিজিশিয়ানস কি করবে? একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, কেন? কাজ করবে না, কিন্তু ও যে পেশেন্ট আছে ওর ভালো লাগবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন কি আমি একটা অ্যান্টিবায়োটিক পেলাম, আমার একটা সিরিয়াস ডিজিজ চলছে, আমি একটা ভিকটিম, ও বুঝতে পেরেছে কি ভাই এর অনেক বড় সিরিয়াস ডিজিজ চলছে, আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। ওই যে সেন্সটা আছে কি আমি অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যাব, ওই সেন্সটা ওকে ভালো করছে, অ্যান্টিবায়োটিক ভালো করছে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, কারেক্ট। ওকে। তো এটার মানে এটা নাকি সব ওষুধ খারাপ কিংবা মেজরিটি ডিজিজে কোনো ওষুধ দেবে না, না ওইটা বলছি না আমি। কিন্তু নর্মাল সর্দি কাশি না, কোনো ওষুধের দরকার নেই, বডি টেক কেয়ার করে নেবে। এক্সেপ্ট অনেক ইয়াং চিলড্রেন কিংবা অনেক এজ থাকলে তখন বডি ডিফেন্স একটু কম থাকে, তখন ফাইট করতে মুশকিল পড়ে, তখন তোমাকে একটু ভাবতে হবে কি ভাইরাল ইনফেকশন হলে কি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো ওর কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো যদি আমার ভাইরাল ইনফেকশন হয়েছে তাহলে আমার ডিফেন্স কমে যায়, বডি ডিফেন্স। তো ব্যাকটেরিয়া ঘুরছে, ব্যাকটেরিয়া আসতে পারে, ও অ্যাটাক করতে পারে, ওইটাকে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলি। জেনারেলি হয় না, কাদের কাদের ক্ষেত্রে হতে পারে, কেউ কিমোথেরাপি নিচ্ছে ওদের মধ্যে চান্সেস বেশি থাকবে, কেউ অনেক এজ আছে ওদের মধ্যে চান্সেস বেশি থাকবে এগুলো হওয়ার, বাট ইন জেনারেল আমাদের মধ্যে লাগে না। আচ্ছা, এরপরে তুমি স্পেশালাইজড হলে হচ্ছে ডায়াবেটিসের উপর। কারেক্ট।
তারপরে ওকে, সো ডায়াবেটিস এর প্র্যাকটিস অনেক ইন্টারেস্টিং। সো ডায়াবেটিসে কি হয়, তোমার কাছে 2-3টে ওষুধ আছে, ওইটাতে কাজ চালাতে হয়। তোমার কাছে একটা সালফোনিল ইউরিয়াস বলে গ্লিমেপেরাইড, গ্লিবেনক্লেমাইড মলিকিউলস আছে। মেটফরমিন বলে একটা ওষুধ আছে, ঠিক আছে। এখন কিছু বছর আগে গ্লাইফ্লোজিনস এসছে, ক্যানাগ্লাইফ্লোজিন, ড্যাপাগ্লাইফ্লোজিন, এগুলো অনেক নতুন নতুন ওষুধ এসেছে। কিন্তু 4-5টা ওষুধ আছে, পেশেন্ট এসেছে, ওর ব্লাড সুগার তোমাকে কন্ট্রোলে করার আছে, ঠিক আছে। পুরো প্র্যাকটিস এটার উপরেই চলতে থাকে কি তোমার ব্লাড সুগার এখন এত বেড়েছে, এই 2টো ওষুধ নাও, এটা কমাবো, ঠিক আছে। কোনো ইন্টারেস্টিং কেসেস জেনারেলি আসে না, ঠিক আছে। একটু পরে আমি বোর হয়ে গেছি অনেস্টলি, ঠিক আছে। কিন্তু সেম পেশেন্ট প্রোফাইল সেম করে করে আমি ভাবেছি একটু লাইফের সঙ্গে এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে। এটা নাকি এটা প্র্যাকটিসটা খারাপ কিংবা এমনি কিছুই না। যদি তুমি স্টেবলি ডায়াবেটিস উপরে ফোকাস করতে থাকো, ইভেন ফ্রম ইকোনমিক পার্সপেক্টিভ, ইট ক্যান বি ভেরি ভেরি রিওয়ার্ডিং, ঠিক আছে। অনেক পেশেন্টস আসবে, তুমি ভালো করে ট্রিট করছো, পেশেন্ট আসতে থাকবে। কিন্তু মেন্টালি সেরকম চ্যালেঞ্জিং নেই, এক্স্যাক্টলি। এটা কিন্তু কারা কারা অনেক খারাপ মনে করবে, আমি এমনি বললাম কি চ্যালেঞ্জিং না। অফকোর্স পেশেন্টকে বাঁচিয়ে তুলছো, সেটাই একটা চ্যালেঞ্জ, ওয়ান টাইপ অফ। কিন্তু এটা আমার জন্য মোনোটোনাস হ্যাঁ। হয়েছিল। আমি লোকেদের জন্য তো বলতে পারবো না, অনেকজন এটা ইন্টারেস্টিং হয়তো ফিল করতে পারে। আমি একটু পরে আমি মোনোটোনাস ফিল করছিলাম, কেন আমি মোটামুটি সেম থেরাপি সবাইদেরকে দিচ্ছিলাম, ঠিক আছে। কোনো বেশি চ্যালেঞ্জিং কেসেস আমার কাছে অ্যাটলিস্ট আসছিল না। একটু পরে আমি বোর হয়ে গেছি, তো এটা কন্টিনিউ রেখেছি প্র্যাকটিস। বাট ইন দ্য মিন টাইম আমার চলছিল কি, আর আমার প্র্যাকটিস এই জন্য বোর হচ্ছে কেন, একটা সেট প্রোটোকল আছে, বইতে বলেছে কি এইটা হলে এইটা করো, এটা হলে এইটা করো। আমি নিজে বেশি আমার দিমাগ লাগাচ্ছি না, লাগাতে হয় দিমাগ, কিন্তু মোটামুটি একটা সেট প্রোটোকল আছে। আমি তখন ভাবলাম কি আর আমি না একটু R&D দিকে যাই, একটু রিসার্চের দিকে যাই, ঠিক আছে। ইজিয়েস্ট অপশন ছিল আমার রিসার্চের দিকে যাওয়া, যেটা আমি আশেপাশে জিজ্ঞেস করেছি কি ভাই ক্লিনিক্যাল রিসার্চ বলে একটা ফিল্ড আছে, ওর মধ্যে বেসিক্যালি নতুন ওষুধ আসে, ওইটা আমরা লার্জ পপুলেশন সে ট্রাই করি, আমরা জানি না এটা কাজ করবে কি করবে না, তো এটার জন্য একটা ক্লিনিক্যাল রিসার্চ বলে একটা ফিল্ড আছে। তখন বেশি কিছু জানতাম না, তো আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যারা এই ফিল্ডে ছিল, কি করে আসতো এই ফিল্ডে। তো বলে ইয়ার একটা প্রোগ্রাম আছে, ক্লিনিক্যাল রিসার্চে একটা পোস্ট গ্রাজুয়েশন আছে, ওটা করে নাও। বম্বে ইউনিভার্সিটি কালিনা তে একটা বম্বে ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, ওদের একটা কলেজ আছে বম্বে কলেজ অফ ফার্মাসি, ওর ভেতরে একটা ইনস্টিটিউট আছে বলে একাডেমি অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স, ঠিক আছে। ওদের একটা এন্ট্রান্স এক্সাম ছিল, ওইটা দিলাম। তো অনেস্টলি ভেরি মাচ বাই লাক ওইটাতে টপ করলাম, পেয়ে গেলাম ওখানে ওদের ইনস্টিটিউটে 1 বছরের প্রোগ্রাম, ওইটা করলাম। আর তারপরে ওখান থেকেই এই ফিল্ডে ঢুকলাম, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি ঢুকলাম তখন, ঠিক আছে। তখন আমার কোনো আইডিয়া ছিল না কি ফার্মা ইন্ডাস্ট্রিতে ডাক্তাররা কি করে, কি করা চাই, কি করে তুমি গ্রো করবে। আমার শুধু ছিল কি একটু কিছু একটা চ্যালেঞ্জিং জিনিস নিই, অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক্যালি ইট হ্যাজ টু বি রিওয়ার্ডিং, কারণ আমার ঘরে অনেক আগে থেকে প্রবলেম চলছিল। সো আই ক্যানট গো ভেরি লো অন স্যালারি, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রি যেটা আছে আমাকে প্রোভাইড করছিল একটা চ্যালেঞ্জিং ফিল্ড, সাথে সাথে একটা মনিটারি ইনসেন্টিভ, ঠিক আছে। তো আমি জয়েন করলাম, কিন্তু আমার মাথায় চলছিল কি আমি পিএইচডি করবো ভাই। কেন, এইটার পেছনে কারো সায়েন্টিস্টরা আছে যারা এই ওষুধগুলোকে ওষুধের উপরে রিসার্চ করছে, ওটাকে ফাইন্ড আউট করছে, রাইট। আমার ছিল আমি ওই জিনিসে যাবো, তো আমি ভাবলাম পিএইচডি করবো। পিএইচডি করার জন্য যেটা করার আছে ওগুলো সব করবো। আমি বুঝতে পারলাম কি পিএইচডির জন্য আমার বেশি কিছু লাগবে না, আমার কাছে এমবিবিএস আছে, আমি পেশেন্টসকে দেখেছি, আমি জানি আমি কোন জিনিসে রিসার্চ করতে চাই, অ্যাপ্লাই করি পিএইচডির জন্য। অনেকজনকে দেখলাম ওরা বলে পিএইচডির জন্য তুমি অ্যাপ্লাই করো, তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর অনেক আমার ইন্টারেস্ট ছিল। আনফর্চুনেটলি আমি যখন পিএইচডি তে তখন এন্ট্রি করেছি, আমি ইনস্টিটিউটের নাম নেব না, খুবই রেপুটেড ইনস্টিটিউট, খুবই ভালো ইনস্টিটিউট অনেস্টলি। অনেকজনের জন্য এটা খুব ভালো, আমার জন্য এটা সুটেবল ছিল না ওই সময়, জাস্ট বিকজ ওই সময় আমি ঘর নিয়েছিলাম, ঘরের আমার ইএমআই আমি পে করছিলাম, যেটা এভরি মান্থ পেমেন্ট যায়, ওইটা আমি পে করছিলাম অ্যারাউন্ড 25,000-30,000, আর এখানে স্টাইপেন্ড দিচ্ছিল 12,000। তো আমি তো এটা সাস্টেনই করতে পারতাম না, কেন আমি জাস্ট জবে লেগেছিলাম, জবে ভালো স্যালারি পাচ্ছিলাম, তো এটাতে আমি একটা ঘর কিনলাম, রাইট। তো যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করলাম, যখন আমি ইন্টারভিউ হয়েছে, সব হয়ে গেছে, তারপরে যখন বুঝলাম কি ওখানে স্টাইপেন্ড আমাকে দেবে 12,000, আমি বললাম ঘর কি করে, আমি ইএমআই কি করে পে করবো, হবে না তো। তাই বলে ঠিক আছে একটু আরো কিছু বছর কাজ করে নিই ইন্ডাস্ট্রিতে, যখন আমি ফিনান্সিয়ালি খুবই স্টেবিলাইজ হয়ে যাব, হয়তো আমি আবার পিএইচডির দিকে আসবো। কখনোই করবেন এমনি, কেন যত তুমি এই দিকে যাবে, ঠিক আছে,
তোমার একটা কমফর্ট লেভেল চলে আসবে কিন্তু তুমি আমার পেছনে যেতে পারবে না, যেটা যেটা আমার সঙ্গে হয়েছে। ঠিক আছে, একটা পয়েন্টের পরে আমি একটা ফিনান্সিয়ালি স্টেবল সিচুয়েশনে পৌঁছে গেছিলাম, যেখানে আমি বলতে পারতাম কি ভাই এখন আমি আর কিছু করবো না, পিএইচডি করি, এখন আমার জন্য পয়সার দরকার নেই, পয়সা আমি অনেক জোগাড় করে নিয়েছি, ঘর চলে যাবে, পিএইচডি করি। ওইটার পেছনে কিন্তু অনেক লজিক্যাল কনসিডারেশনস আছে, কেন ইন্ডিয়াতে পিএইচডি করা অ্যাকচুয়ালি কত লজিক্যাল আমি জানি না। একটা তো ঠিক আছে, স্টাইপেন্ডের তো হলো কি 12,000 রুপিস তুমি স্টাইপেন্ড পাও, এখন তো অনেক বেড়ে গেছে অনেস্টলি, আমি 2008 এর কথা বলছি, তখন 12,000 ছিল, এবং আমি সেটা 35,000 এর মতো থাকবে। আমি যেটা শুনেছি এখন বোধহয় সেটা রেগুলার সেরকম ভাবে দেওয়াও হয় না। কারেক্ট কারেক্ট, ওইটা অ্যাপ্রুভালের উপরে থাকে, অ্যাপ্রুভাল হবে কখন কখন 3-4 মাস তোমার স্টাইপেন্ড আসছে না। ঠিক আছে, তো ওই সময় আমি ডিসাইড করেছিলাম কি যখন আমি ফিনান্সিয়ালি স্টেবল হব তখন আমি করব। ঠিক আছে, কিন্তু এখনো ভাবি কি ওইটা হয়তো তাও লজিক্যাল থাকতো না যদি আমি করতাম। কেন লজিক্যাল থাকতো না, একটা তো এইটা কি 2-3 মাস তুমি হয়তো স্টাইপেন্ডই পাবে না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান। আদার থিং ইজ আমাদের এখানে অ্যাট্রিশন রেট 30-40% ইন্ডিয়াতে পিএইচডির অ্যাট্রিশন রেট, মানে পিএইচডি করছে মাঝখানে ছেড়ে দেয় ওরা। ঠিক আছে, কেন অনেক কিছু আছে। অন্য কান্ট্রিজে যখন তুমি পিএইচডি করছো তোমার একটা স্ট্রাকচার্ড মেন্টরশিপ থাকে, একটা মেন্টর আছে, ওর সঙ্গে কতবার তুমি দেখা করবে, তোমার দেখা করার উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ কি, ওগুলো সব রেকর্ডেড থাকে। ঠিক আছে, আর তুমি এভরি মিটিং এ কি হচ্ছে, তোমার কি ডিরেকশনে কি হচ্ছে, এক্স্যাক্টলি ওইটা ভালো করে স্ট্রাকচার্ড ওয়েতে রেকর্ড হয়। এমনি না কি ওরা পারফেক্ট, বাট একটা স্ট্রাকচার আছে। মেজরিটি অফ দ্য টাইম ইন্ডিয়াতে কোনো স্ট্রাকচারই নেই। ইন্ডিয়াতে কি হয়, তোমার যে মেন্টর আছে আর যে তোমার ইনচার্জ প্রফেসর আছে, এই দুটো তোমার মোস্ট ইম্পর্টেন্ট গুরু। ঠিক আছে, কিন্তু ওখানে গুরুগিরি হয় না, যেটা আমি শুনলাম, আমি তো করিনি পিএইচডি, যেটা আমি শুনলাম এদেরকে খুশ রাখো তাহলে তোমার পিএইচডি হবে, এরা খুশ না থাকলে তোমার পিএইচডি কখনো হবে না। এবং আমিও পিএইচডি করিনি, কিন্তু তুমি যেটা শুনেছো আমার শোনার এক্সপিরিয়েন্স হচ্ছে একই রকম। কারেক্ট, মানে এবং তার ব্যতিক্রম খুব কম। অ্যাবসলিউটলি, এন্ড এটা খারাপ লাগে এটা যখন শুনি। আর এটা শুধু পিএইচডি তে না, বাই দ্য ওয়ে এমবিবিএস এ আছে। এমবিবিএস এ এটার লেভেলটা একটু কম, কেন এমবিবিএস এ অনেক কিছু, অনেক এক্সামস থাকে আর অনেক কন্ট্রোলস আছে, তো এটা করা অনেক মুশকিল। তাও তুমি যাও সার্জারির এইচওডির সঙ্গে তোমার একটা কিছু হয়েছে ক্ল্যাশ, ঠিক আছে, ও এনশিওর করতে পারে কি তুই 3-4 বার ফেল হয়ে যাবে। আমার একটা বন্ধু আছে অন্য মেডিকেল কলেজে, এখনো অঙ্ক সার্জন, ঠিক আছে, অঙ্কোলজিস্টও, ও 5 বার ফেল করেছে ফাইনালে। কেন? পড়াতে বাজে এমনি না, খুবই ভালো পড়ানো পড়ায়। হয়েছে। ওর সঙ্গে যে এইচওডি ছিল ওর সঙ্গে ওর একটা ক্ল্যাশ হয়েছিল, আর এইচওডি ডিসাইড করেছে কি একে আমি এর থেকে আমি রেভেঞ্জ নেব। আচ্ছা, এটার থেকে বেরোনোর কোনো উপায় নেই? মানে ধরে নাও এটা তুমি যেটা বলছো শুধু এমবিবিএস এর ক্ষেত্রে, এবং আমি এটা দেখেছি, আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে, আমি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এরকম জিনিস আমি শুনেছি, জানি, হ্যাঁ, যে সেখানে ইগোর একটা প্রবলেম বা হয়তো কোনো রকম কোনো কিছু, এটা কিছু। এইবারে এই জিনিসটা যখন হচ্ছে তখন আমি চ্যালেঞ্জ করে অন্য কোনো রকম প্রসেস নেই? আছে প্রসেস, তুমি উপরে কমপ্লেন করতে পারো, ঠিক আছে, কেস করতে পারো, ঠিক আছে, কি আমার কোর্টে অ্যাকচুয়ালি কেস ফাইল করতে পারো কি আমার अगेंस्ट ডিসক্রিমিনেশন হচ্ছে, আমি ঠিকভাবে সব চলছে তাও ও আমাকে ডাউন করতে চায়, এজন্য আমার ক্যারিয়ার প্রোগ্রেশন আটকে গেছে, হোয়াটএভার ইউ ক্যান ডিফর্মেশন কেস ফাইল করতে পারো, অনেক কিছু করতে পারো, বাট এগুলোতে কেউ স্টুডেন্ট যেতে চায় না। ওয়ান, ঠিক আছে, কেন আমি পড়া করবো কি এগুলো করতে থাকবো। সেকেন্ডলি আমাদের বিউরোক্রেটিক সিস্টেম এমনিতে অনেক স্লো। থার্ড, ওইটা হাইলি মডিফাইবল, মানে যার কাছে পাওয়ার আছে ও বিউরোক্রেসিকে অ্যাকচুয়ালি মডিফাই করে ওর দিকে ছড়াতে পারে। ঠিক আছে, এই চ্যালেঞ্জেস এর জন্য ইন্ডিয়াতে অ্যাটলিস্ট কেউ এই সিস্টেমকে অপোজ করার এখনো কি বলে লেভেলে কোনো স্টুডেন্ট আসেনি, আর আসতেও পারবে না, ইটস ভেরি ডিফিকাল্ট। আর যারাও স্টুডেন্টরা এই লেভেলে আসে ও বেসিক্যালি কোনো একটা স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার হয়ে যায়, ও বিউরোক্রেসির পার্ট হয়ে যায়, ও নিজে বিউরোক্রেসি করা শুরু করে, তারপরে বুঝতে পারে ঠিক আছে আর আমরা সবাই সেম। তো এটা হয় না, যেটা আমি দেখলাম। তুমি এই মুহূর্তে মানে বলছিলে যে কথায় কথায় যে অন্য দেশের কথা, যে অন্য দেশের ক্ষেত্রে একরকম পিএইচডির, সেই ক্ষেত্রে আমি তোমার সঙ্গে আমার কয়েকদিন আগে কথা হচ্ছিল এই বিষয়ে, তুমি এখানকার এডুকেশনাল স্ট্রাকচার নিয়ে বলছিলে, এবং আমার তখন এটা অনেক রকম ভাবে আমি শুরুও করলাম সেই রকম জায়গা থেকেই একটা, যে আমরা যে সময় পড়ছি, পড়াশোনা করছি,
আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা, আমি হয়তো আমাদের একটা স্ট্রাকচার একটা ফেলে রাখা হয় যে তুমি পড়াশোনা করছো, মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, তারপরে তুমি ব্যাচেলার ডিগ্রি অ্যাচিভ করো, তারপরে মাস্টার্স করো, হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে তুমি চাকরির জন্য পরীক্ষা দিতে থাকো, বা কোনো প্রাইভেট কোম্পানিতে তুমি যদি জয়েন করো, এইরকম এটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকম ভাবে আছে। এবার আমি দেখেছি আমাদের এই পুরো সিস্টেমটাতে, পুরো প্রসেসটাতে আমাকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। যে আমি যদি ধরে নাও এই হয়তো ব্যাচেলার ডিগ্রি পাস করেছি, আমাকে একটা পরীক্ষা আমি দেবো, সেই পরীক্ষাটা হয়তো গভর্নমেন্ট কন্ডাক্ট করছে, এবং গভর্নমেন্ট যদি কন্ডাক্ট না করে আমার পরীক্ষা দেওয়ার অপশন নেই, আমি কোনো স্কুল বা যে কোনো জায়গাতে আমি যেতে পারবো না, আমি সেখানে ঢুকতে পারবো না। এইবার আমি তুমি তখন বলছিলে যে বিদেশে বিভিন্ন জায়গায়, আমি কিছুটা টুকটাক শুনেছি, তোমার ডিরেক্ট এক্সপিরিয়েন্স আছে, সেখানটায় হচ্ছে যে একটা থার্ড টাইপ অফ এডুকেশন চালু হয়েছে বহু বছর ধরে। তুমি যদি সেটা সম্পর্কে একটুখানি বলো। ওকে, সো ইন্ডিয়াতে যেটা সিস্টেম আছে অ্যাকচুয়ালি ইটস আ কপি সিস্টেম। আমাদের নিজের কোনো সিস্টেম ছিলই না। আমরা যখন স্বাধীনতা পাই, ঠিক আছে, কার থেকে স্বাধীনতা পেয়েছি? ব্রিটিশ থেকে, ঠিক আছে। ব্রিটিশরা চলে গেছে, আর কিছু হয়নি, ওদেরই সিস্টেম আমরা কপি করলাম, ঠিক আছে। ওদের পুলিশ সিস্টেম এক্স্যাক্টলি আমরা কপি করেছি, কনস্টিটিউশনটাও বিভিন্ন নিয়ারলি সেম কনস্টিটিউশন। এটাকে অবভিয়াসলি অনেক মডিফাই করা হয়েছে আমাদেরকে স্যুট করার জন্য, বাট এবং মোটামুটি সেম। মডিফাই যখন করা হচ্ছে সেটাও বিভিন্ন দেশ থেকে নিয়ে কারেক্ট, এদিক ওদিক দিকে কপি পেস্ট করে অনেক মেহনত যায়। আমি এটাকে মানে ছোট করে বলছি না, আমি শুধু বলছি কি একটা আমাদের নিজের কোনো সিস্টেম নেই, একটা সিস্টেম আছে, ওইটাকে আমরা কপি করেছি, ওইটাই চলে যাচ্ছে, ঠিক আছে। এখন অন্য কান্ট্রিজরা কিন্তু ওইটা থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। আগের স্ট্রাকচারটা কি ছিল? আমাদের যেটা এডুকেশন সিস্টেম আছে, এখনো অনেক পডকাস্ট কিংবা অনেক টেড টক্স আছে যেটা এই বিষয়তে বলে, এই জন্য কোনো নতুন জিনিস বলছি না। আমাদের যেটা এডুকেশন সিস্টেম আছে ওইটা ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন সিস্টেমের কপি। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল তখন ব্রিটিশ ওয়্যার এট দ্য ফোরফ্রন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে ব্রিটিশ সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইউএস সুপার পাওয়ার হয়ে গেছে। কেন? ব্রিটিশ পুরো কঙ্গাল হয়ে গেছে, ওদের সব পয়সা চলে গেছে ওয়ারে, ঠিক আছে। তো যখন ওরা সুপার পাওয়ার ছিল তখন ওরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লিড করছিল, কেন? অনেক পয়সা ছিল ওদের কাছে। ইন্ডাস্ট্রি লিড করার জন্য তোমাকে কে চায়? তোমাকে চাই ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এ কি চায়? ম্যাথস চায়, সায়েন্স চায়, ঠিক আছে। তো ওদেরকে বেসিক্যালি একটা পুল অফ এমপ্লয়িজ ক্রিয়েট করার আছে, যারা ছোটবেলা থেকে পড়বে একটা ভালো এমপ্লয়ি বনে ওদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে, ঠিক আছে। তো ওইটা সিস্টেমে একটা এডুকেশন সিস্টেম বানানো হয়েছে কি একটা বাচ্চা আসবে আর ওর আলটিমেট এম কি হচ্ছে? আমার ইন্ডাস্ট্রিতে কাজ করবে, ঠিক আছে। ওকে আমি 10 বছরের ট্রেনিং দেবো। ওই ট্রেনিং এ ফোকাস করা যায় ডান্স ফালতু, তোমার আর্টস ওগুলো সব করবে না, ঠিক আছে। সায়েন্স আর ম্যাথস এটাতে ফোকাস করো, তাহলে তুমি চাকরি পাবে। বাকি করলে চাকরি পাবে না, তোমাকে তোমার দেখতে হবে, ঠিক আছে। যখন তুমি ডেভেলপিং কান্ট্রিজ দেখো, যেরকম ইন্ডিয়া এখনো ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে। ডেভেলপিং কান্ট্রিজে কি হয়েছে কি ওই ব্রিটিশ সিস্টেমটা চলে এসছে। এডুকেশনে সবাই দেখতে পারলো কি এডুকেশনে যদি আমি ম্যাথস আর সায়েন্স করছি তাহলে চাকরি পেয়ে যাচ্ছি। বাকিতে আমার দেশে কোনো সিস্টেমই নেই কি আর্টস কিংবা অন্য জিনিসকে আমি এত গুরুত্ব দিই কি ওখান থেকে যারা বেরোবে ওরা এতই স্যালারি পাবে যারা যে এই জবে যে স্যালারি নিচ্ছে। মানে এখানে হচ্ছে তোমার পার্সোনাল গ্রোথ হতে পারে কিন্তু ইনস্টিটিউশনাল গ্রোথ হবে না। আর পার্সোনাল গ্রোথ আফটার সাম টাইম না হয় না যদি তোমার সোসাইটি ওটাকে সাপোর্ট না করে। তুমি ফ্রাস্ট্রেটেড ফিল করবে কি আমি এত খাচ্ছি, এত কাজ করছি, আমার সব জানের মধ্যে লাগিয়ে দিচ্ছি, কিন্তু এটার কেউ অ্যাপ্রিসিয়েশনই করছে না। যে একটা কোনো কারোর গুলামি করছে, একটা জব করছে, ও আমার থেকে ভালো লাইফ লিড করছে, একটু পরে একটা ফ্রাস্ট্রেশন আসা শুরু হয়। কত এখন ইভেন নাও যখন এত সব ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরেও কত আর্টিস্টরা আছে ওরা স্ট্রাগল করছে। অনেক 1% আর্টিস্ট আছে যারা তুমি টিভিতে দেখতে পারো কিংবা খুব ভালো করছে, মেজরিটি তো স্ট্রাগলই করে। হ্যাঁ, এবং মানে এটা যদি আমি খুব প্র্যাকটিক্যালি আমি যদি বলি যে তাহলে হচ্ছে যে দেখা যায় যে আমি জানি না এটা সোসাইটি কোন রুলসে চলে, হ্যাঁ, যেখানে ধরে নাও যারা হয়তো ট্রেন, আমি সিঙ্গার বলছি বা মিউজিশিয়ান, হ্যাঁ, তারা ট্রেন, তারা শিখছেন এত বছর ধরে, হ্যাঁ, তারা শিখে যখন কোনো কিছু পারফর্ম করছে সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে কিছু না শিখে, মানে এই কয়েক বছর আগে ইউটিউবে, হ্যাঁ, আমার নাম মনে পড়ছে না, যে একজন সিঙ্গার
মানে খুব ভুলভাল সুরে এরকম ভাবে গাইছিল, তারপর ইউটিউব ব্যান করলো। পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম মানে সেই রকম এরকম মানে আমি একটা এক্সাম্পল বললাম, এরকম প্রচুর আছে। কারেক্ট কারেক্ট কারেক্ট। যে সেই জায়গাটা ফ্রাস্ট্রেশন আসা তখন এক ধরনের অ্যাবসলিউটলি, এটা আসবে, স্বাভাবিক এটা, রাইট? সো বাবা মারাও চাই কি আমার ছেলে মেয়েরা একটা এমনি পথে যাক যার মধ্যে গ্যারান্টিড এর লাইফ সিকিউর থাকবে। এটা একটা একটা ভাবনা। ও আর্টিস্ট বনে গেলে একটা তো খুব ভালো হবে কিংবা কিছুই হবে না, রাইট? কেউ বাবা মা এটা চায় না জেনারেলি, ঠিক আছে? সো ওই এডুকেশন সিস্টেম, যেটা ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন সিস্টেম, এটা চলে আসছে। ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, একটা আমাদেরকে সিকিউর জব চায়, তো ওইটা আমাদের জন্য কন্ডিউসিভ এজ ওয়েল। কন্ডিউসিভ মানে এই সিস্টেমটা আমার জন্য, আমার দেশের জন্য কাজ করে যাচ্ছে, আর কিছু না। এটা ভালো সিস্টেম না, ঠিক আছে? এই জন্য আজকের টাইমে সবাই পড়াশোনাতে একটু বেশি ফোকাস করে, কি তুই ম্যাথস আর সায়েন্সে ফোকাস কর ছোটবেলার থেকে। ওকে লাগিয়ে দেবে কোনো একটা ম্যাথসের ক্লাসে কিংবা সায়েন্সের ক্লাসে, অনেক কম জন। ইনফ্যাক্ট কলকাতায় এটা বেশি হয়, কি তোমাকে আর্টস ক্লাসে লাগাচ্ছে কিংবা ড্রামা ক্লাসে লাগাচ্ছে, এগুলো সব অনেক কম হয়। ইন জেনারেল বাচ্চাদেরকে ফোকাস করা হয় কি তুমি ম্যাথস কিংবা সায়েন্স করো। এখন আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে মানে এটা আমি যখন যে সময়টা পড়াশোনা করেছি এই সময় ডিসক্রিমিনেশন ছিল যে তুমি সায়েন্সে পড়ছো মানে সবার টার্গেট যেন আছে যে সে সায়েন্সটা টার্গেট করছে, সায়েন্স না পেলে আর্টস, কারেক্ট, আর্টস না পেলে কমার্স, মানে এইরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর এই মেন্টালিটি তো লজিক্যাল, কেন প্রবাবিলিটি বেশি কি তুমি একটা সিকিউর জব পাবে ইন্ডিয়াতে যদি তুমি সায়েন্স কিংবা সায়েন্স করলে। আর্টস করলে তুমি কত আগে যাবে ওইটার গ্যারেন্টি নেই। এমনি নাকি তুমি খারাপ স্টুডেন্ট, কিন্তু ওইটার পরে কি হবে কোনো কোনো আইডিয়া নেই মা বাবার কাছে। সায়েন্স করলে আইডিয়া আছে, সায়েন্স করলে ঠিক আছে 12th করবে, সায়েন্স কলেজে যাবে, তারপরে স্ট্রাকচার একটা তৈরি আছে, ইঞ্জিনিয়ারিং করবে কিংবা মেডিকেল করবে, আচ্ছা কিছু নাই হলো বিএসসি করবে, তারপরে এমবিএ করবে, ঠিক আছে? তো এমনি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। সায়েন্স স্টুডেন্টরা বেটার আর আর্ট স্টুডেন্টরা এত ভালো না, এটা আমাদের ভুল, এটা ওই স্টুডেন্টের ভুল না। একদমই হ্যাঁ, এটা হতেও পারে না। রাইট না, তুমি যেটা ডিফারেন্স বলছিলে ইউএস কিংবা ডেভেলপড কান্ট্রিজ ভার্সেস ইন্ডিয়া, অন্য কান্ট্রিজে কি হয়েছে, অন্য কান্ট্রিজে একটু অ্যাডভান্টেজ আছে ওদের কাছে। একে তো পয়সা অনেক বেশি, পপুলেশন কম, ঠিক আছে? যেমন ধরে নাও, ইফ মাই স্ট্যাটস আর কারেক্ট, ইউএস এর জিডিপি হচ্ছে অ্যারাউন্ড $29 ট্রিলিয়ন, আমাদের জিডিপি হচ্ছে $4 ট্রিলিয়ন, ঠিক আছে? একটা আমেরিকান, সো ইউএস ইজ অ্যারাউন্ড 7.5 টাইমস রিচ অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া, ঠিক আছে? এই স্ট্যাটস এর হিসাবে পপুলেশন অনেক কম, ऊपर से पॉपुलेशन অনেক কম, which means পপুলেশন কত কম জানো? ওরা হচ্ছে অ্যারাউন্ড 3 টাইমস লেস পপুলাস, ঠিক আছে? 4 টাইমস লেস পপুলাস, 3 টাইমস বিগার ইন সাইজ। কান্ট্রির সাইজ ওদের আমাদের থেকে 3 গুণা বেশি, ঠিক আছে? ওদের পপুলেশন কিন্তু 4 গুণা কম আমাদের পপুলেশন থেকে, ঠিক আছে? ওদের জিডিপি আমাদের জিডিপি থেকে 30 টাইমস বেশি, ঠিক আছে? 30 না, 7.5 টাইমস বেশি, সরি, 7.5 টাইমস বেশি। Per person, every person is actually 30 times richer as compared to every Indian. Because of this, কেন পপুলেশন এত কম, পয়সা এত বেশি, per person is 30 times more richer than any Indian, ঠিক আছে? On an average, ঠিক আছে? এই স্ট্যাটিস্টিক্সটা যখন তুমি দেখো তখন তুমি বুঝতে পারো কি ওদের কাছে প্রচুর পয়সা আছে অনেক জিনিসের জন্য ইনভেস্ট করার জন্য, আর লোক অনেক কম আছে যাদেরকে ওরা ম্যানেজ করবে। এটা একটা স্ট্রেট অ্যাডভান্টেজ। হাউএভার অনেক রিসার্চ এখন করা হয়েছে এই বিষয়ের উপরে, যখন আমরা জানতে পারি কি এইটা ফ্যাক্টরস নেওয়ার পরেও there are certain things which India is actually has been doing wrong, ঠিক আছে? যেটা কারেক্ট করা যাবে ইন ফিউচার, যেটা চায়না করেছে। চায়না সেম সিচুয়েশনে ছিল, চায়না অনেক বড় পপুলেশন, ঠিক আছে? গরিব দেশ, এক সময় গরিব দেশ, ঠিক আছে? ফুল স্পিডে আগে গেছে, আজকে অনেক আগে, আমরাও আগে আছি এটা বলছি না, কিন্তু ইন জেনারেল ওদের জিডিপি আমাদের থেকে অনেক বেশি, ঠিক আছে? ওরা অনেক ভালো করে প্রোগ্রেস করেছে। সো অনেক রিজনস আছে কেন চায়না আমাদের থেকে বেটার প্রোগ্রেস করেছে, ওইটাতে আমি এখন যাচ্ছি না। বাট লেটস ফোকাস অন কি ওখানে যেটা এডুকেশন সিস্টেম আছে, আমাদের এডুকেশন সিস্টেম কি করে ডিফারেন্ট। আই ওয়ান্ট সে ইট ইজ কমপ্লিটলি বেটার, কিছু কিছু জিনিসে ওরা আমাদের থেকে সত্যি ভালো করছে। সো ওখানে কি হয়, তো ওখানে একটা কার্পেন্টার
কিংবা একটা প্লাম্বার তোমার একটা ডাক্তারের মতো কামাতে পারবে, পসিবল আছে ওখানে, ঠিক আছে? এইটা একটা ভেবে নাও, ঠিক আছে? কি তুমি যদি বড় হয়ে একটা প্লাম্বার বনছো, তুমি ডাক্তারের মতো ওখানে কামাতে পারবে। যদি তোমাকে এটা তোমার প্যারেন্টসকে বলা হয় ছোটবেলা থেকে, তুমি জানো কি এটা পসিবল আছে, ডাক্তারই ভালো তোমার যদি ইন্টারেস্ট থাকলে, কিন্তু নাও পেলে ইউ আর নট ওয়ারিড। আচ্ছা, আমার তো ডাক্তার হওয়ার জন্য আমার এখানে একটা ইনস্টিটিউটে যেতে হচ্ছে, আমার ধারণা সেখানেও তাই। কারেক্ট। কার্পেন্ট্রির জন্য কি সেরকম আলাদা কোনো অবভিয়াসলি ইনস্টিটিউটস আছে, সব আছে, ঠিক মানে আছে? ওদের ওখানে- ছোটবেলা থেকেই একদম সেরকম ভাবে কি ট্রেন করা হচ্ছে? আমাদের এখানে এমন একটা আছে কর্মশিক্ষা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এরকম ব্যাপার আছে, এবং সেখানে বিভিন্ন রকম জিনিস তৈরি করা, ঠিক আছে। তো যেরকম সুইজারল্যান্ডের সিস্টেম আছে, অ্যারাউন্ড 6th গ্রেডে ওরা একটা মোটামুটি জাজমেন্ট নিয়ে নেয় কি কারা যাবে টেকনিক্যাল দিকে। টেকনিক্যাল দিকে মানে যের মধ্যে সায়েন্স আর ম্যাথস অনেক হেভি লাগবে, ঠিক আছে? কারা যাবে ভোকেশনাল দিকে। ভোকেশনাল দিকে যের মধ্যে তুমি এমনি কাজ করবে, যের মধ্যে সায়েন্স আর ম্যাথসের অত দরকার নেই, কিন্তু বাকি সব কাজ তুমি করতে পারবে, ঠিক সেটা আছে? কি ইনস্টিটিউট ঠিক করে দিচ্ছে না তারা নিজেরা চুজ করছে? আচ্ছা, ইনস্টিটিউটরা একটা গাইডেন্স দিচ্ছে, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট গাইডেন্স না। পরে যে তোমার যদি লাগছে কি না আমার এটা ভালো লাগছে না, তুমি চেঞ্জ করতে পারবে, এটা তোমার হাতে আছে। কেন ছোটবেলায় আমরা অত বুঝি না, 6th স্ট্যান্ডার্ডে অত ম্যাচুরিটি থাকে না কি তুমি কি করবে কি করবে না। আমি ছোটবেলায় টিভি দেখতাম, ওখানে একটা এয়ারফোর্সের কোনো একটা সিরিয়াল দেখতাম, তো আমার লাইফে গোল বনে গেছিল 10 দিনের জন্য কি আমি এয়ারফোর্স ক্যাপ্টেন বনবো। তারপরে আরো কিছু একটা ডিটেকটিভের প্রোগ্রাম দেখলাম, আমার লাইফের গোল বনে গেছে ডিটেকটিভ বনবো। তো 6th স্ট্যান্ডার্ডে অত আমাদের ম্যাচুরিটি থাকে না। 6th স্ট্যান্ডার্ডে 12th স্ট্যান্ডার্ডে কোথায় ম্যাচুরিটি থাকে, অত থাকে না। তো ওদের সিস্টেম তোমার পারফরমেন্সের উপরে একটা ডিরেকশন দিয়ে দেয় কি তুই এখানে গেলে তুই একটু ভালো করবি, তুই এখানে গেলে স্ট্রাগল করবি, তুই একটা কাজ কর, এই এই তোমাদের একটা গ্রেডিং করে দিয়েছি, তুই এখন এই দিকে একটু ফোকাস কর, তুই এই দিকে একটু ফোকাস কর, পরে আবার ডিসাইড করতে পারবি, এমনি নাকি তুমি ফেরত যেতে পারবে না, ঠিক আছে? কেন প্যারেন্টসরা অত ভয় পাচ্ছে না কি আমার যদি বাচ্চা ম্যাথস আর সায়েন্সে যায়নি তোর কি হবে? কেন আলটিমেটলি তুমি একটা নর্মাল রিজনেবল লাইফ ওখানে থাকতে পারবে, একটা মিডল ক্লাস কিংবা আপার মিডল ক্লাস লাইফ ওখানে থাকতে পারবে জাস্ট বাই বিং আ প্লাম্বার। তো এই ভয়টা নেই, ওয়ান, ঠিক আছে? ভয় না থাকার ক্ষেত্রে ওখানে এত এত বেশি কম্পিটিটিভনেস নেই। আমাদের এখানে কম্পিটিটিভনেস আছে। 10th স্ট্যান্ডার্ডে আমাকে 90% চাই, কেন আমাকে ম্যাথস চাই, কিংবা সায়েন্সে আমাকে যেতে হবে, সায়েন্স স্ট্রিমে যেতে হবে, না তাহলে আমি বাজে স্টুডেন্ট। কত সুসাইড এর মধ্যে কি বাচ্চা ভালো র্যাঙ্ক পাচ্ছে না, ওর মা বাবা এত প্রেশার দিয়ে রেখেছে বাচ্চারা সুসাইড কমিট করেনি। সবসময় একটা কম্পিটিটিভ মেন্টালিটির মধ্যে দিয়ে চলছে, যেমন আসল শেখাটাও হচ্ছে না, যে আমি যে আর জিনিসটা শিখবো তার থেকে নাম্বারের পিছনে দৌড়ানো। ওখানে কি হয়, ওখানে একটা যেরকম আমাদের এখানে পুরো পড়াশোনা থাকে রোড সিস্টেমে, কি মাল্টিপ্লিকেশন টেবিল রোড করে নিলাম, একটা প্যাসেজ দিয়েছে, কালকে আমার লং কোয়েশ্চেন আসবে, এই জন্য আমি এটা রোড করে যাব, এক্স্যাক্টলি যেটা প্যাসেজ আছে ওইটা আমি ওখানে টিপবো, ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কেন জিজ্ঞেস করা হয়েছে কেউ জানে না, কেন জিজ্ঞেস করছে এই কোয়েশ্চেনটা কেউ জানে না, ঠিক আছে? যেরকম কোন একটা হিস্ট্রির একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে দিল, ঠিক আছে? ওইটা যেটা আনসার আছে ওইটা আমি কোন একটা টেক্সট বুক থেকে পুরো রোড করবো, তারপরে কালকে এক্সামে যাবো, এটা আমি পুরো লিখবো, ঠিক আছে? এই তুমি বলছো, এখন আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, সত্যজিৎ রায়ের জন অরণ্য। সেখানটায় আছে একটা ইন্টারভিউ বোর্ডে, যে সিনেমার যে মূল যে চরিত্র সে গেছে ইন্টারভিউ বোর্ডে, এবং তাকে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে, তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে, বা তার মধ্যে সে একটা ছোট্ট ক্লার্কের হয়তো পোস্টের জন্য সেখানে ইন্টারভিউ করছে, এবার তাই জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য মুন, এবং সে এত অবাস্তব প্রশ্ন সে জিজ্ঞাসাই করে ফেললো যে এর সঙ্গে আমার চাকরির কি সম্পর্ক। কারেক্ট, এটা তোমার ভাবতে হবে না, কারেক্ট, হ্যাঁ, যে তুমি জানা থাকলে বলো, বলছে না আমি জানি না বলে বোঝা যাচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে চলে আসছে। এবং আমাদের হাসি পাচ্ছে, কিন্তু এইরকম মানে অপ্রয়োজনীয় অনেক জিনিস আমরা নিজেরা পড়েছি, মানে পরে এসে মনে হয়েছে যে এর সঙ্গে আমার সারা জীবনে কোনো রকম কোনো রিলেশন নেই। অ্যাবসলিউটলি, ওটার কোনো রিলেশন থাকে না। কেন আমি পড়ছি বুঝতে পারছি না, ম্যাথমেটিক্যাল ডিফারেন্সিয়াল পড়ছি, ডিফারেন্সিয়েশনের মানেটাকে এটা জানি না, শুধু আমি রোড করে যাচ্ছি, এইটা ফর্মুলা রোড করে যাচ্ছি, কেন ও রোড করবো, একটা প্রবলেম আসবে এটা সলভ করবো বলে, আচ্ছা এটা মানেটা কি কেউ জানে না, ঠিক আছে? পরে পরে হয়তো যখন কাজে ইউজ করে তখন বুঝতে পারে, আরে এটার মানেটা এটা ছিল, আমি তো জানতামই না, এটা পরে বুঝতে পারছে। মোস্ট অফ দ্য টাইম পরে ওরা ওটা ইউজই করতে পারে না কখনো, তো ওরা জানি না কি কেন কেন আমি ডিফারেন্সিয়েশন করেছি কিংবা ইন্টিগ্রেশন শিখেছি, এটা মানেটা কি কেউ জানছে না, ঠিক আছে?
এখানে কি হয়, ওয়েস্টার্ন এডুকেশনে এটা একটা ভালো আছে কি ওরা কনসেপচুয়ালি যায়। কনসেপচুয়ালি মানে এটার মানেটা কি, কেন আমরা এটা করছি। মাল্টিপ্লিকেশন আমি রোড করবো না, মাল্টিপ্লিকেশনের মানেটা কি, ঠিক আছে। তো ওরা যায় বেসিক্যালি একটা স্কিল এর উপরে, কি একটা স্কিল আছে, ওই স্কিলকে অ্যাকোয়ার করার জন্য তোমার কি কি রিকোয়ারমেন্টস আছে ওইটা আমি শিখবো, ঠিক আছে। যেরকম আমি এমবিএ যখন এখানে করেছি, আমি এমবিএ করেছি আইএসবি হায়দ্রাবাদ বলে একটা ইনস্টিটিউট আছে, ওখান থেকে করেছি। তো আমি পিএইচডি করতে পারিনি, আমি তোমাকে বললাম। আমি ডিসাইড করেছি পিএইচডি করবো না। তারপরে আমি ফার্মা কোম্পানিতে আমার ক্যারিয়ার বানাতে শুরু করেছি। তাকে একটা পয়েন্টে এসেছে কি ঠিক আছে আরো কিছু পড়ার আছে, কেন আমি ইয়াং ছিলাম, আশেপাশে সবাই ক্যারিয়ারে ভালো করছে, ওদেরকে জিজ্ঞেস করলাম, সবাই এমবিএ করে খুব ভালো করছে। আমি বললাম ঠিক আছে আমিও করি। তো জিম্যাট বলে একটা এক্সাম আছে, ওইটা দিলাম। তারপরে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে আইএসবি হায়দ্রাবাদ বলে একটা ইনস্টিটিউট আছে, ওখানে এমবিএ চান্স পেলে এমবিএ করলাম, ঠিক আছে। যখন ওখান থেকে এমবিএ করলাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন সাইড অফ এডুকেশন। এখন পর্যন্ত আমি ইন্ডিয়ান সিস্টেম থ্রু যাচ্ছিলাম, ঠিক আছে। ওইটা বেসিক্যালি হার্ভার্ডে যেরকম শেখায় এক্স্যাক্টলি সেম ওরা মিমিক করেছে এখানে, ঠিক আছে। ইউএসএ তে যেরকম বি স্কুলে শেখাবে এক্স্যাক্টলি এখানে শেখাচ্ছে। সো এখানে কি শেখাচ্ছে বেসিক্যালি, ওদের থাকে কোর কারিকুলাম থাকে আর ইলেকটিভস থাকে, ঠিক আছে। কোর কারিকুলামে তোমাকে বেসিক জিনিস শিখিয়ে দেবে, যেটা তোমাকে অ্যাজ এ বিজনেসম্যান কিংবা অ্যাজ এ ম্যানেজার যেটা তোমার স্কিলস চায়, ওগুলো তোমাকে বেসিক জিনিস শিখিয়ে দেবে। ইন সিম্পল টার্মস তোমাকে ভাবো মাল্টিপ্লিকেশন একটু শিখিয়ে দিলাম, ডিভিশন একটু শিখিয়ে দিলাম, ঠিক আছে। তোমাকে অ্যাকাউন্টিং একটু শিখিয়ে দিলাম। আমি ইন জেনারেল বলছি, মানে এগুলো অবভিয়াসলি শেখানো ওখানে, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে বলছি, তো এই কিছু কিছু স্কিল শিখিয়ে দিলাম। ওর পরে হচ্ছে ইলেকটিভ। ইলেকটিভ মানে হচ্ছে তোমার কি ভালো লাগছে এটা তুমি সিলেক্ট করো, আর ওইটার উপরে ফোকাস করো, বাকি সব ভুলে যাও এখন, ঠিক আছে। তো আমি ভাবো আমাকে হেলথ কেয়ার ভালো লাগে, কেন আমি তো ডাক্তার, আমি হেলথ কেয়ার চুজ করেছি, ঠিক আছে। হেলথ কেয়ারের সব সাবজেক্টস পড়লাম, আর সব সাবজেক্টস ওই কোর যেটা আছে ওগুলো সব ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওইটা আবার বিল্ড হচ্ছে ওখানে, মানে যেগুলো আমি ইকোনমিক্স এর ওখানে ফান্ডামেন্টালস পড়েছি, ওইটা আবার হেলথ কেয়ার আমি ইউজ করতে পারছি। মার্কেটিং এর ফান্ডামেন্টালস ইউজ করেছি, ওটা আবার এখানে ইউজ করতে পারছি। সো কোর তোমাকে একটা বেসিক স্ট্রাকচার দিচ্ছে, যেটা ট্রি এর রুটের মতো হয়ে গেল, আর তাতে ডিফারেন্ট ব্রাঞ্চেস চলে যাচ্ছে, তুমি ডিসাইড করো কোন ব্রাঞ্চে যাবে, ঠিক আছে। তোমার ভালোবাসার উপরে তুমি ব্রাঞ্চে যাও আর ওখানে স্পেশালাইজ করে নাও, ঠিক আছে। এই সিস্টেমটা মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কিংবা আমেরিকান ইনস্টিটিউটস এই সিস্টেমটা ফলো হয়, কি তোমাকে বেসিক স্কিলস দিয়ে দেওয়া হচ্ছে, আর ওইটাও কনসেপচুয়ালি। তোমাকে রোড করতে কেউই লাগাচ্ছে না, কনসেপচুয়ালি তুমি বুঝো, আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। তোমাকে 9/7/63 রোড মারা দরকার নেই, ইভেনচুয়ালি ওইটা চলে আসবে। ওইটা ওখানে রিকোয়ারমেন্টই না, কেউ জিজ্ঞেসই করবে না কি 9/7 কত হয়, এখানে জিজ্ঞেস করবে, ঠিক আছে। ওখানে কনসেপ্ট তোমাকে এক্সপ্লেন করে দেবে, আর তাপে বেসড অন হোয়াট ইউ আর লাইকিং তুমি ওই জিনিস ওই দিকে যেতে পারবে। সো ফর এক্সাম্পল, আমাকে যদি ওখানে ডাক্তার হওয়া আছে, শুধু মার্কস নিয়ে ওখানে হবেই না। এখানে কি আছে, এখানে আমি এন্ট্রান্স দিলাম, মার্কস এলো, আমি ডাক্তার বনে গেলাম, ঠিক আছে, মেডিকেল স্কুলে চলে গেলাম, ওখানে হবেই না। তুমি এন্ট্রান্স দাও, তুমি সব দাও, তুমি পুরো তোমার স্কুলিং এ কি করেছো ওইটা তোমাকে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি ডাক্তার হতে চাই, মানে ছোটবেলা থেকে আমার ইন্টারেস্ট আছে ডাক্তার হওয়ার, ঠিক আছে। তাহলে আমি কোন একটা হসপিটালে যে ভলেন্টিয়ারিং করবো, আচ্ছা, ঠিক আছে, ওইটা কাউন্ট হবে। প্র্যাকটিক্যালি তুমি কি করেছো, তোমার লাইফের ডিরেকশন দেখাচ্ছে কি তুমি ওই দিকে যেতে চাও, সেটা ওরা দেখতে চায়। তুমি অ্যাচিভমেন্ট তোমার অত বড় কথা না, ঠিক আছে। তুমি ভাবো অনেক ভলেন্টিয়ারিং করেছো কোনো হসপিটালে, কিংবা তুমি রেড ক্রস এর সঙ্গে কোলাবোরেশন করেছো, কিংবা তোমার স্কুলে হেলথ ক্যাম্পসে অ্যাসিস্ট করেছো, এটা সব দেখায় কি তোমার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির দিকে একটা আছে, আকর্ষণ আছে, ঠিক আছে। আর তাতে তুমি যখন মেডিকেল স্কুলে অ্যাপ্লাই করো, অফকোর্স তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, কিন্তু শুধু এন্ট্রান্স এক্সামের রেজাল্ট ওখানে কিছুই হয় না, ঠিক আছে। তোমাকে এগুলো সব দেখাতে হবে কি আমার ইন্টারেস্ট আছে ভাই, এজন্যই আমি মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিলাম, এজন্যই তুমি আমাকে নাও, ঠিক আছে। এখানে ওই জিনিসটা কেউই দেখছে না কি তোমার ইন্টারেস্টটা কি, তুমি আসো এন্ট্রান্স এক্সাম দাও, ভালো হলে তুমি পাবে, না হলে তুমি পাবে না। বেসিক্যালি মেজরিটি স্টুডেন্টসরা কেন দেয়, কেন আমাকে দুটোই অপশন আছে ভাই, ইঞ্জিনিয়ার হওয়া আছে কিংবা ডাক্তার হওয়ার আছে, ইন্টারেস্ট আছে কিনা আমি জানি না, ওখানে আমার লাইফ স্টেবল আছে, মা বাবা বলেছে ওইটা কর, তাহলে আমি চাকরি পাবো, আর আমি প্রাউড ফিল করবো। আমি আজ করে প্রাউড ফিল করবো না, সেটাই তো প্রবলেম। এবং আমি তোমায় বলি যে তুমি যেটা বলছিলে যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের কিছুটা ইঞ্জিনিয়ারিং লাইফে সেরকম মোটামুটি মানে একই রকম। আমাদের সঙ্গে এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা ধরে নাও 9.88 এরকমও পেয়েছে, এবং এরকমও আছে ধরে নাও তো 6 পয়েন্ট পেয়েছে।
এবার এরা দুজনে যখন ইন্টারভিউ বোর্ডে বসছে তখন তাদের নাম্বারটা কিন্তু কোনো ম্যাটার করছে না, তুমি কি জানো। তাদেরকে হয়তো কোনো কিছু একটা প্র্যাকটিক্যাল যে এই প্রবলেম হলে তখন তুমি কিভাবে সলভ করবে, এবং সেখানে মার্কস একদমই ডিপেন্ড করছে না। যে এবং এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় ছোটবেলা থেকেই তাই হচ্ছে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যা যা বলো সেগুলির মার্কস কিন্তু পরে গিয়ে একদমই কাজে লাগে না, কিন্তু ছোটবেলা থেকে আমাদের সেই মার্কসটা তোমায় অ্যাচিভ করতে হবে, কারণ এরপরে না হলে নেক্সট তুমি কোনো কলেজের সুযোগ পাবে না বা এই বেটার স্কুলের সুযোগ পাবে না এতটা মার্কস না হলে। এই একটা মার্কসের ব্যারিয়ারটা, এবং এটা আমার খুব একটা মানে ইন্টারেস্টিং লাগে এবং খুব বোকা বোকাও লাগে বিষয়টা। আমাকে মার্কস পেতে হচ্ছে কিন্তু সেই মার্কসটা আমার পরের দিকে কোনো কাজে লাগছে না। অ্যাকচুয়ালি এটার উপর অনেক স্টাডিজও আছে যেটা দেখায় কি তোমার মার্কস আর তোমার ক্যারিয়ারে কি হচ্ছে এটা কোনো কোরিলেশন নেই। ইনফ্যাক্ট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছি যাদের মার্কস খুব ভালো অ্যাকচুয়ালি ক্যারিয়ার অত ভালো করতে পারে না। কেন কি হয়, ক্যারিয়ারে না তোমার শুধু ইন্টেলেকচুয়াল এবিলিটি ক্যারিয়ারকে ডিফাইন করতেই পারে না। আমি আমার ক্যারিয়ার যখন দেখি আমি বুঝতে পারি কি মেজরিটি যেটা আমি অ্যাচিভ করেছি ওইটা আমার ইন্টেলেকচুয়াল এবিলিটির উপরে অ্যাচিভই করিনি। আমার মোস্টলি ইট ওয়াজ বিকজ অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, কি কার সঙ্গে আমি কি করে কথা বলছি, আমি কি করে বুঝতে পারছি কি কে আমার সঙ্গে কোলাবোরেট করলে এই কাজটা বেটার হবে। ওই সেন্সটা তোমার পড়াশোনা করে হয় না, ওই সেন্সটা তোমার কাজ করে হয়। যখন তুমি ছোটবেলা থেকে কাজ করছো, যখন তুমি ছোটবেলা থেকে মার খাচ্ছ কাজে, যখন তুমি পড়ে যাচ্ছ বারবার, যখন তুমি বুঝতে পারছো না লোকেদেরকে আর তুমি বোঝার চেষ্টা করছো, ওই জার্নিতে তুমি আলটিমেটলি ডিসকভার করো কি আরে কি করলে আমি লোকেদের সঙ্গে ভালো করে কাজ করতে পারবো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টেলিজেন্স তো সবাদের কাছে আছে, ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি ওভার রেটেড। আজকে এআই আসার পরে তো এটা হাইলি ওভার রেটেড। ইন্টেলিজেন্স আমি আমার হাতে আছে এখন, আমি জিজ্ঞেস করে নেবো ওখান থেকে ইন্টেলিজেন্স চলে আসবে, ঠিক আছে, ওইটা দরকার নেই। ইনফ্যাক্ট আমি ওই এমবিএ এর কথা বলছিলাম, ওখানে এক্সামে আমাদেরকে ক্যালকুলেটার অ্যালাউড, বুকস অ্যালাউড, বই খোলো তুমি আনসার করো, তোমার কোশ্চেন এমনি থাকবে কি তুমি বই খোলো এটা আনসারই করতে পারবে না। ইনফরমেশন তোমায় দিয়ে দিয়েছে, তোমাকে ইনফরমেশন দরকার, নাও ইনফরমেশন, বিকজ ইউ আর নট সাপোজ টু বি ক্যারিং ইনফরমেশন। তোমাকে আমি যখন চাকরিতে নেবো তোমার ব্রেনে কত ইনফরমেশন আছে ওইটার জন্য নিচ্ছি না ভাই। নলেজ আমার যেটা প্রবলেম আছে ওইটাও তুমি সলভ করতে পারবে কি ওইটার জন্য নিচ্ছি। এখন তুমি ইনফরমেশন থ্রু সলভ করছো কি তোমার কানেকশন থ্রু সলভ করছো এটা তোমার উপরে। জেনারেলি ইনফরমেশন দিয়ে কিছুই সলভ হয় না, ওইটার জন্য তোমার ইদার গুগল বসে আছে কিংবা কোনো কোনো লোকেরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস আছে ওদের থেকে তুমি নলেজ নিয়ে নাও, ঠিক আছে। কিন্তু তুমি ওই নলেজটাকে নিয়ে লোকেদেরকে কি করে জোগাড় করছো ওই প্রবলেমটা সলভ করার জন্য, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর আ কোম্পানি। তুমি একটা নিজের জন্য কাজ করছো হয়তো তাহলে ঠিক আছে, ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু যখন তুমি 10 জনের সঙ্গে একসঙ্গে কাজ করো নলেজ ইজ লিস্ট ইম্পর্টেন্ট। ওখানে ওখানে অ্যাকচুয়ালি না এই ছোট ছোট জিনিসগুলো যেটা আমরা বাচ্চাদেরকে বলি, হিউমিলিটি, বিনম্রতা, লোকেদের সঙ্গে ভালো করে কথা বলো, লোকেদেরকে রেসপেক্ট দাও, কে যখন কথা বলছে তুমি পুরো কথা শুনো, তুমি কম বলো, ওকে বেশি বলতে দাও, ঠিক আছে। ওই ওই স্কিলস গুলো, এটা স্কিলস না অ্যাকচুয়ালি, এটা ছোটবেলা থেকে শেখানো, আমরা ইম্পর্টেন্স দিই না। ওগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ওগুলো, যেটা আমরা সবাই অ্যাজ অ্যাডাল্ট ওইটা আমাদেরকে আবার শেখার উচিত। এইটাই আমাদেরকে ক্যারিয়ারে সাকসেস দেবে। এই ইন্টেলিজেন্স কিছুই সাকসেস দেয় না। এগুলো সব মানে আমরা প্রাউড ফিল করি, আরে আমি এইটা অ্যাচিভ করলাম তো আমি অনেক প্রাউড, বাকি কেউই কিছুই না, এইগুলোই ফেল করে লাইফে। এই অ্যাটিটিউড ওয়ালা লোকেরাই ফেল করে, কেন এরা বুঝতে পারে না কি ভাই তুই কিছুই না। আজকের ডেটে আমি যেটা কিছু আছি ওইটা বেসিক্যালি ইটস বিকজ অফ এভরিথিং অ্যারাউন্ড মি। আমার নিজের কিছুই নেই। আমি আজকে যতই কম কিছু অ্যাচিভ করেছি ওটা আমি নিজে অ্যাচিভই করিনি। অনেকজন আছে যে এটার জন্য কন্ট্রিবিউট করেছে। আজকে আমি কাজ যেটা করছি অ্যাটলিস্ট 50-60 লোকেদের সঙ্গে একসঙ্গে বসে আমরা কাজ করছি। যদি আমি ওদেরকে রেসপেক্ট না দিতে পারি, যদি আমি ওদের সঙ্গে বসে কাজ না করতে পারি, কতই আমার ইন্টেলিজেন্স থাক, আমার লাইফে কখনোই সাকসেস আসবে না। সো ওই স্কিল সেটটা আই থিঙ্ক অন্য কান্ট্রিজে অনেক বেশি ডেভেলপ হয়, কেন ওরা ছোটবেলা থেকে কাজ করছে, ওদেরকে প্রজেক্ট বেসড কাইন্ড অফ লার্নিং হয়। তোমাকে ক্লোরোফিল যখন শেখানো হচ্ছে ওইটার ফটোসিনথেসিস কি করে হচ্ছে, এটা আমি বইতে পড়ছি, ওখানে ওরা ফরেস্টে নিয়ে যায়, ঠিক আছে, একটা বনে নিয়ে যাবে, ওখানে দেখাবে ইন দ্য সেন্স অবভিয়াসলি প্রসেস দেখাতে পারবে না, কিন্তু ইউ গেট আ ফিল কি আচ্ছা সানলাইট আসছে, যেখানে সানলাইট বেশি ওখানে গ্রিনারি বেশি, যেখানে সানলাইট কম ওখানে গ্রিনারি কম, ইউ গেট আ ফিল, রাইট। এখানে আমরা টেক্সটবুক বেসড। আমি এটা বলছি না কি আমাদের এখানে এতই খারাপ কি আমরা কম্পেয়ার করতে পারবো না। টু বি ভেরি অনেস্ট, ইউরোপ, ইউএস এরা মার্কেটিং এ খুব ভালো,
সো ওদের ইনস্টিটিউটরা খুব ভালো করেও মার্কেট করে, সেটা হচ্ছে পয়সা অনেক আছে। তো যখন আমি অনেকটা প্রজেক্টস আমি এমআইটির সঙ্গে করি, ঠিক আছে, একটা মেজর প্রজেক্ট আমি এমআইটির সঙ্গে করছি আমার কাজের ক্ষেত্রে। তো ফার্স্ট টাইম যখন আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, আমি নিজেকে অনেক ছোট মনে করছিলাম, আর আমি আছি ছোট, অনেস্টলি ওরা সত্যি অনেক ট্যালেন্টেড, ঠিক আছে। কিন্তু আমার এটা ড্রিম কলেজ ছিল, যখন আমি ছোটবেলায় আমি ড্রিম করতাম আরে এমআইটি তে পড়বো। অবভিয়াসলি না আমার লেভেল ছিল, না আমার অত পয়সা ছিল, ঠিক আছে। এখন যখন কাজ করতে যাচ্ছি ওদের সঙ্গে, সাডেনলি আমি ফিল করছি আরে এদের সঙ্গে কাজ করছি, রাইট। এমআইটি তে গেলাম, ওদের সঙ্গে দেখা করলাম, এন্ড আই হ্যাড আ ইমেন্স সেন্স অফ রেসপেক্ট, আরে এরা এমআইটি থেকে গ্রাজুয়েট করেছে। কিন্তু আমি আইআইটিএনস দের সঙ্গে মানে একসঙ্গে কাজ করেছি আগে, রাইট, ইন্ডিয়াতে। আমার বন্ধুরা আইআইটিএনস, তো আমি তখন কম্পেয়ার করছিলাম না, কিন্তু যখন ওদের সঙ্গে কাজ করা শুরু করেছি 2-3 মাসের মধ্যে বুঝে গেলাম এরা সত্যি ভালো। কিন্তু আমার আইআইটি বন্ধুরা কোনো খারাপ না, ইকুয়ালি ট্যালেন্টেড, ইন সাম কেসেস দে আর মোর ট্যালেন্টেড, ঠিক আছে। সো ইট ইজ নট কি ওরা বেটার আমাদের থেকে, ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আছে প্রসেসটা আমাদের এখানে প্রসেস, আই এগ্রি। ওদের প্রসেসেস ইন জেনারেল ওদের পপুলেশনকে খুব ভালো করে সাপোর্ট করে উপরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রসেসগুলো কিছু সেকশনের জন্য খুব ভালো। তোমাকে সায়েন্স আর ম্যাথসের জন্য যদি ভালো করার আছে, মানে ছোটবেলার দিকে তোমাকে সায়েন্স আর ম্যাথসের জন্য আমি যদি তোমাকে প্রাইভেট টিউশনে দিই একটা ভালো প্রফেসরের কাছে, অটোমেটিক্যালি তুমি মোস্ট প্রবাবলি অন্যদের দিকে বেটার করতে পারবে, রাইট। যদি আমি গরিব ঘরের দিকে এসেছি, কোথা থেকে কি করবে, রাইট। ও আধা টাইম লাইট থাকে না, জল থাকে না, ঠিক আছে, টয়লেটে সব প্রবলেম চলছে ওদের ঘরে, ঠিক আছে। ওর মা বাবার কাছে পয়সা নিয়ে ও পাবলিক স্কুলে যে পড়ছে, যেখানে কেউ কিছু ওদেরকে ধ্যান দিচ্ছে না, ওর কিছুই ফরক পড়ছে না ওদের কি চলছে না। আমি সব পাবলিক স্কুলের কথা বলছি না, আমি যে পাবলিক স্কুলে আমার সময় 20 বছর আগের কথা বলছি, এতই বাজে অবস্থা ছিল ইন্ডিয়াতে, তুমি অনেক গরিব থাকলে তাইলে তুমি পাবলিক স্কুলে যাবে, না তাহলে যাবে না ওই সময়, ঠিক আছে। ভার্সেস কেউ প্রাইভেট স্কুলে যাচ্ছে, অবভিয়াসলি ও বেটার ফ্যাসিলিটিস পাচ্ছে, ওখানে বেটার ট্রেনিং পাচ্ছে, টিচার্সরা ওখানে বেটার পেড, তো ওরা বেশি ধ্যান দিতে পারছে। এখানে টিচাররাও ওদেরও হালত খারাপ যারা পাবলিক স্কুলে শেখাচ্ছে 20 বছর আগে, রাইট। সো দি এন্টায়ার সিস্টেম ইজ রিগড টুয়ার্ডস দ্য রিচ। এখানে তোমার কাছে যত পয়সা অত তুমি তোমার বাচ্চাকে ভালো করে শেখাতে পারবে সায়েন্স আর ম্যাথসের দিকে। এখানে কি হচ্ছে, এখানে রিগ না, এখানে সবাদের ক্ষেত্রে নিয়ারলি সিমিলার তোমার একটা প্রসেস চলে যাচ্ছে। তুমি গরিব থাকো কি অনেক রিচ থাকো, বেশি অত ডিফারেন্স নেই প্রাইভেট স্কুল আর পাবলিক স্কুলে। ওখানে পাবলিক স্কুল খুবই ভালো, ফান্ডিং ওদের খুব ভালো, টিচার্সরা খুব ভালো। তোমার সিস্টেমস হচ্ছে কি তোমাকে কেউ কম্পিটিশনে পুশ করছে না কি তোমাকে ম্যাথস আর সায়েন্সই করতে হবে, বাকি কিছু করতে হবে না, তোমার ইচ্ছের মতো তুমি করতে থাকো, কেউ তোমাকে পুশ করছে না। অ্যান্ড এভরি ফিল্ডে তোমার কাছে মোটামুটি ইকুয়াল অপরচুনিটি আছে এক্সেল করার। এখানে এভরি ফিল্ডে নেই। অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর রিজন ইজ কি আমরা ডেভেলপিং কান্ট্রি মানে সবাদেরকে জব করার আছে মানে তোমাকে সায়েন্স আর ম্যাথস করতে হবে। ওখানে এমনি কিচ্ছু নেই, তুমি নিজের একটা তুমি প্লাম্বার বনে গেছো, নিজের একটা দোকান দিয়েছো, তোমার দোকান এত ভালো চলবে যদি তুমি ভালো প্লাম্বার কি তুমি ডাক্তারের লেভেলের কামাবে। এখানে ওইটা অপরচুনিটি তো অনেকটা কম। আমি তোমার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতনের যে কনসেপ্টটা, মানে সেটা এখনো কতটা প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়, প্রাসঙ্গিক থেকে আমি বলবো প্রয়োজনীয়, সেটা বারবার মনে হচ্ছে। আমি রিয়েলি ফিল করি রবীন্দ্রনাথ ঠাকুর এক্স্যাক্টলি এই সিস্টেমটাই ইমাজিন করেছিল। এটা ইউএসএ চলছে কি ইন্ডিয়াতে অ্যাটলিস্ট একটা ছোট লেভেলে শুরু করে আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করা। এবং আচ্ছা, তুমি এখানটায় কথা প্রসঙ্গে বলছিলে যে ওখানে হচ্ছে যে বিদেশে যে সেখানে সে ধনী নাকি সে গরিব সেই বিষয়টা খুব একটা ম্যাটার করছে না তার এডুকেশন। আমি এখানটায় এটা দেখেছি, আমি জানি না যে তুমি হয়তো সহমত হবে, যে আমাদের এখানে আমরা যে পরিমাণ টাকা রোজগার করি স্বাভাবিকভাবে সেখানে কিন্তু খুব মোটামুটি হেসে খেলে জীবন চলে যাওয়ার কথা। কারেক্ট। কিন্তু সেখানে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে আমি বলবো যে ইনভেস্ট করি বা আমরা রেখে দিই দুটো পারপাসে। একটা হচ্ছে যে এডুকেশন, যে সেখানে আমার ছেলে মেয়ে তারা হচ্ছে পড়বে, এবং আমি যদি একটা প্রাইভেট ভালো স্কুলে না দিতে পারি, মানে এখন একটা কনসেপ্ট হয়ে গেছে যে গভর্নমেন্ট স্কুল খারাপ, এবং আমি নিজে জানি যে সেই গভর্নমেন্ট স্কুলে সত্যি অবস্থা অনেক খারাপ সেই তুলনায়।
প্রাইভেট স্কুল কতটা কি ভালো আমি জানি না, কিন্তু চটকদারি বা এইসব আছে না, যাই হোক, হ্যাঁ, Correct. সেখানটায় হচ্ছে যে এই প্রাইভেট, তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এডুকেশন পারপাসে খরচ হচ্ছে, যেটা বিদেশে সেরকম ভাবে নয়, সেখানে গভর্নমেন্ট অনেকটা স্পন্সর করছে। Correct. এবং আরো একটা সেক্টর, সেটা হচ্ছে মেডিকেল সেক্টর। মানে আমার যদি এই মুহূর্তে কোনো রকম শরীর খারাপ হয়, যদি সামান্য শরীর খারাপ হয়, যে একটুখানি এদিক ওদিক হলো শরীরের, আমি যদি কোনো একটা শহরের মোটামুটি ঠিকঠাক নার্সিং হোমে আমি যদি ভর্তি হই, আমি জানি যে আমার ঘটিবাটি চাটি হয়ে যাবে। Agreed. সেখানে যদি 4-5 দিন আমাকে যদি অন্তত রাখা হয়, সেখানে যে বিলটা আসবে, মেডিকেল বিলটা, সেই বিলটা দিয়ে আমার মানে যা সেভিংস আছে সেগুলি তো গেলই, হয়তো আমাকে আরো কোথা থেকে ধার করতে হবে। আমি এই জায়গা থেকে তোমায় একটা প্রশ্ন করব যে এই এবং আমি দেখেছি শুনেছি যে বিদেশের ক্ষেত্রে যে মেডিকেল সার্ভিস যেটা দেওয়া হচ্ছে, এটা গভর্নমেন্ট স্পন্সর্ড, যে গভর্নমেন্ট থেকে একটা ভালো মতন অ্যামাউন্ট অফ মানি বলে যে সেই ট্রিটমেন্ট, সেই সার্ভিসটা দেওয়া হচ্ছে। আমাদের এখানে এই মেডিকেল সার্ভিস, এটা নিয়ে অনেকের ভয়। তুমি সেই মেডিকেল সেক্টর থেকে আছো, এটার কি কোনো রকম কোনো সলিউশন বা কিছু করা যায়, মানে যেখানে হচ্ছে যে আমি অন্তত এই ভয় থাকতে হবে না যে আমার যদি একটা শরীর খারাপ হয়, যে আমার অন্তত মানে সংসার ভেসে যাবে। সো অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কেন এইটার আনসার আছে আবার নেই। ইউএসএ তে, আমি ইউরোপের বলতে পারবো না কারণ আমি ইউরোপে থাকিনি, কিন্তু মোটামুটি আমি জানি কি ইউরোপে কি হয়। বাট ইউএসএ, যেহেতু আমি বলেছি এডুকেশন ক্ষেত্রে ওরা মার্কেটিং এ খুব ভালো, ঠিক আছে। সো যখন তুমি শুনো কি ইউএস হসপিটালে কারো ট্রিটমেন্ট হচ্ছে, সাডেনলি তোমার লাগছে কি বেস্ট ট্রিটমেন্ট হবে, কারেক্ট? কেন ওদের কাছে সব ইকুইপমেন্টস আছে, বেস্ট অফ দ্য ডক্টরস আছে, এটা সেটা। আর আমাদের যখন ইন্ডিয়াতে কোনো হসপিটালে আমরা বলি হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়ান হসপিটালে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট না, কোনো একটা হসপিটাল, আচ্ছা, ঠিক আছে, কোনোই হসপিটাল। কিন্তু ইউএস এ যখন নাম আসে, ইউএস হসপিটাল থেকে হচ্ছে একটা ধারণা হয়ে যায় কি বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি দুটো প্যারালাল ডিসকাশনস। একটা ডিসকাশন হচ্ছে কি যদি আমার কোনো অসুখ হচ্ছে, আমি কত সিকিউর ফিল করছি কি গভর্নমেন্ট আমার অসুখকে ঠিক করার চার্জ নেবে, এটা একটা ডিসকাশন চলছে। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি, কি কোয়ালিটি কত ভালো ওই হেলথ কেয়ারের, রাইট? ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে ওইটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেও আছে। তুমি কোনো গভর্নমেন্ট সরকারি হাসপাতালে যাও, তোমাকে না কখনো বলবে না, ঠিক আছে। তোমার কোনো অসুখ হলো, তুমি সরকারি হাসপাতালে যাও, তোমাকে ওরা ভর্তি করবে যদি তোমার সিরিয়াস থাকলে, আর তোমাকে হেলথ কেয়ার শুরু হয়ে যাবে। আর তুমি নন অফোর্ডিং থাকলে ইট ইজ ফ্রি অফ কস্ট, তোমাকে পয়সা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ও তোমার আই থিঙ্ক রাশন কার্ড দেখে, আমাদের সময় তো রাশন কার্ড দেখতো, রাশন কার্ডের কালারের উপরে যদি ইয়েলো রাশন কার্ড থাকলে তাহলে তুমি ফ্রি, হোয়াইট রাশন কার্ড থাকলে তাহলে ফ্রি পাবে না, ঠিক আছে। এটা আমার মহারাষ্ট্রায় ছিল, এখানে জানি না। এখানে আমার মনে হয় যে পুরোটাই ফ্রি। পুরোটাই ফ্রি। হয়তো এই 2-3 গভর্নমেন্ট আসার পরে এটা চেঞ্জ হয়েছে হবে, সবাদেরকে সবকিছু ফ্রি করে দিচ্ছে হবে। বাট ইউএসএ সেম সিস্টেম, বেসিক্যালি তুমি হাসপাতালে যাও, তোমাকে কেউ মানা করবে না, তোমাকে বেসিক্যালি টেক কেয়ার করবে ওরা, ঠিক আছে। কিন্তু ইউএসএ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অনেক স্ট্রং। তো ওখানে মোস্ট অফ দ্য হসপিটালস আর প্রাইভেটলি রান, কিন্তু ফান্ডেড, গভর্নমেন্ট থেকেও ফান্ডিং আসে, ঠিক আছে। ওদের সিস্টেম কি করে কাজ করে, ওখানে ইন্স্যুরেন্স নিয়ারলি 100%, সবাই ইন্স্যুরেন্স আছে। আমাদের এখানে কত 60% ও পেনিট্রেশন, কিছুই নেই এখানে পেনিট্রেশন। মোস্টলি লোকেদের কাছে ইন্স্যুরেন্স নেই এখানে, ঠিক আছে। তো এখানে তোমাকে পকেট থেকে দিতে হবে যেটা হবে। ওখানে আগের থেকে তুমি একটা মোটা অ্যামাউন্ট দিচ্ছ ইন্স্যুরারকে, এটা একটা মনে রাখবে। ওটা ছোট ওটা ম্যান্ডেটরি, তুমি ম্যান্ডেটরি। আচ্ছা, ম্যান্ডেটরি না থাকলে তাইলে একটা প্রবলেম আছে, ইন দ্য সেন্স যদি তুমি ইউএস সিটিজেন আছো, ঠিক আছে, তাহলে ওদের মেডিকেড বলে একটা ফান্ড আছে, ঠিক আছে। তোমার স্যালারি থেকে একটা পার্ট ওইটাকে ফান্ড করার জন্য চলে যাচ্ছে, এটা নাকি তুমি ফ্রিতে করছো, ঠিক আছে, এটা চলে যাচ্ছে। ওইটা ইন্স্যুরেন্স, ওইটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স ওদের। সেই অ্যামাউন্টটা কিরকম? আমি মেডিকেডের এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, কিন্তু আমি তো সিটিজেন না, সো আমরা অনেক মোটা অ্যামাউন্ট দিই ফর আওয়ার ইন্স্যুরেন্স, ঠিক আছে। ওইটা প্রাইভেট ইন্স্যুরেন্স, যেরকম আমার ওখানে ইউনাইটেড হেলথ কেয়ার বলে ইন্স্যুরেন্স আছে, ওদেরকে আমরা পে করি, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। আমি এক্সাক্ট কস্টিং জানি না, এক্সাক্ট মনে নেই আমার, বাট আই রিমেম্বার পেইং অলমোস্ট অ্যারাউন্ড $300-400 পার মান্থ, ওকে, ঠিক আছে, ইন্স্যুরেন্সে।
$300-400 would be 30,000-40,000 per month, ঠিক আছে, ওইটা পে করছি। কিন্তু এটা ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করা ভুল, কেন ইন্ডিয়াতে তোমার লেভেল অফ ইনকাম কম, তো 30,000-40,000 রুপিস ইন্ডিয়ার জন্য অনেক বেশি, কিন্তু ইউএস এর আর্নিং এর হিসাবে এটা অত বেশি না, ঠিক আছে। তো আগের থেকে ওরা একটা মোটা অ্যামাউন্ট নিচ্ছে, ওর পরে যখন তোমার দরকার ইন্স্যুরেন্সের, তখন ওরা ওর মধ্যে কনজুসি করেন, তোমার ভালো করে তোমার সবকিছু হয়ে যাচ্ছে, তোমাকে একটা কোপে দিতে হয়, ওর উপরে একটা ওরা অ্যামাউন্ট দেবে, মেজরিটি অ্যামাউন্ট ওরা দেবে, কিছু অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে। আচ্ছা, এই ইন্স্যুরেন্স হওয়ার পরে, আচ্ছা, ঠিক আছে। আমার ক্ষেত্রে টিল দ্য অ্যামাউন্ট অফ $7,000 যখন আমার জেবি থেকে যাবে, ওর পরে সব ফ্রি। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন কিন্তু $7,000 কে কনভার্ট করলে ইটস কোয়াইট আ হিউজ অ্যামাউন্ট ফ্রম ইন্ডিয়া পার্সপেক্টিভ, কি আগে থেকে এত টাকা তোমার চলে যাওয়ার পরে তোমার ফ্রি হচ্ছে, ওর আগে ফ্রি হচ্ছে না। তো ওখানে সিস্টেম এনশিওর করছে কি তোমার থেকে একটা টাকা আমি নেবই নেব, ঠিক আছে, সিটিজেন না থাকলে। তুমি ইউএস সিটিজেন নও, তারপরে আর ইউএস সিটিজেন হলে সেই অ্যামাউন্টটা অনেকটা কমে যাবে। সো আমার মেডিকেয়ার মেডিকেড নেই, তো এক্স্যাক্টলি আমি কত অ্যামাউন্ট কমবে আমি জানি না, কিন্তু সিগনিফিকেন্টলি কমবে, তার এটা মোটা অ্যামাউন্ট যাচ্ছে, ঠিক আছে। ওইটাতে তোমার অনেকগুলো তোমার ওষুধ চলে আসছে, তোমার ডাক্তার দেখে নিচ্ছে, একটা স্মল অ্যামাউন্ট তোমাকে কোপে বলে দিতে হয়, বাট ইটস ফাইন। তো বেসিক্যালি গভর্নমেন্ট প্রোভাইড করছে, কিন্তু এটা নাকি ফ্রিতে করছে, ওর একটা অ্যামাউন্ট নিচ্ছে, ঠিক আছে। কম্পেয়ার টু দ্যাট ইন্ডিয়াতে তোমার এখানে লিটারালি কিছুই নিচ্ছে না গভর্নমেন্ট ফ্রম হেলথ কেয়ার পার্সপেক্টিভ। আচ্ছা, ট্যাক্সে নিয়ে নিচ্ছে বাই দ্য ওয়ে, ওইটা ট্যাক্সের পয়সা থেকে যাচ্ছে, কিন্তু যদি ট্যাক্স সিস্টেম কম্পেয়ার করলে আমার নিয়ারলি সিমিলার লাগে, আমার অ্যারাউন্ড 40% ট্যাক্স যাচ্ছে ইউএসএ তে, ঠিক আছে। এখানেও মোটামুটি অমনি 30-40% সব অনেকে ট্যাক্স দেয়, অনেকে দেয়ও না, ফেয়ার এনাফ, কিন্তু আছে এখানে ট্যাক্স দেওয়া হচ্ছে, ওখানে ট্যাক্স দেওয়া হচ্ছে, আমার হিসাবে রেটস আর প্রেটি মাচ সিমিলার। অনেকজন আমার এই জিনিস থেকে কনফ্লিক্ট করবে, কিন্তু ওখানে ফেডারেল ট্যাক্স আছে, স্টেট ট্যাক্স আছে, আমি যত দেখছি আমার 36-40% যায় আমার স্যালারির দিকে, ঠিক আছে। ইন্ডিয়াতে অতই যেত, সো আমার জন্য এটলিস্ট ইটস নট মাচ অফ আ ডিফারেন্স ইন টার্মস অফ ট্যাক্স পেইং। ওর পরে আমাকে আবার ইন্স্যুরেন্স কিনতে হচ্ছে, আর তাতে কোপেও দিতে হচ্ছে, ঠিক আছে ওখানে। কিন্তু ওখানে এটা বলতে পারবো কি, হ্যাঁ তোমার রুটিন হেলথ কেয়ার ওখানে নর্মাল হয়ে যাচ্ছে, ইমিউনাইজেশন যেরকম কম্পালসারি ইমিউনাইজেশন ওখানে এভরি ইয়ার তোমাকে হেলথ কেয়ার চেক আপ করতে হবে, ঠিক আছে। বাচ্চার হেলথ কেয়ার চেক আপ হয়ে যাচ্ছে, আমার ডেন্টাল ওখানে হয়ে যাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, ওখানে এটা কভার হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে স্ট্রাকচার অত ভালো না, তোমার যখন দরকার তখন তুমি যাবে ডাক্তারের কাছে, তুমি চেক আপ করাবে, ঠিক আছে। ইন্ডিয়াতে প্রবলেম থাকে তোমার নিজের অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ানের স্যালারি অত স্ট্রং না কি তোমার সব হেলথ কেয়ার নিডস কে সাপোর্ট করবে উইদাউট ইন্স্যুরেন্স। তো যারা মিডল ক্লাস আছে জেনারেলি একটা ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ইন্স্যুরেন্সটা তখনই কিক অফ হয় যখন তুমি হসপিটালাইজ হবে, হসপিটালাইজ না হলে ইন্স্যুরেন্সটা কাজ করে না। আর মেজরিটি লোকেরা হসপিটালাইজ থোড়ি হচ্ছে, দের ইজ অনলি ফিউ পার্সেন্টেজ হু গেট হসপিটালাইজড। আমাদের মেজরিটি পপুলেশনের প্রবলেমটা কি, ক্রনিক ডিজিজেস, হার্টের ডিজিজ হচ্ছে কিংবা তোমার ডায়াবেটিস হচ্ছে, ওইটার ওষুধ জেনারেলি ইন্স্যুরেন্স কভার করে না, তুমি হসপিটালাইজ হচ্ছ না, রাইট। এখন ভাবো তোমার একটা এমার্জেন্সি এসছে, ঠিক আছে। ইউএস ইজ আ ওয়ার্স্ট প্লেস টু গো ফর এমার্জেন্সি, ঠিক আছে। তুমি এমার্জেন্সিতে যাবে, তুমি ওখানে 8 ঘন্টা দাঁড়াবে অন অ্যান অ্যাভারেজ। অ্যাটলিস্ট আমার এই নিভের ক্ষেত্রে, আমার ছেলে হি ইজ 8 years old নাও, 1 বছর আগে ও ফর সাম রিজন ওর চেস্ট পেন হয়েছিল, ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, আমি তখন ছিলাম না, রাত্রিবেলা এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। ওরা অলমোস্ট অ্যারাউন্ড 6 hours ছিল হসপিটালে, 6 hours অ্যারাউন্ড, ঠিক আছে, 5 or 6 hours। আমার তো শুনে মনে হচ্ছে ইন্ডিয়া বেটার। অ্যাবসলিউটলি, আমি আসছি এটা দিকে। কিন্তু তুমি যখন যাবে এসি, ঠিক আছে, হসপিটালের ভেতরে এসি, বসার জন্য জায়গা খুব ভালো, কুশন আছে, তো একটা ফিল আসে কি আরে খুব ভালো জায়গায় আছি। আচ্ছা, খুব ভালো জায়গায় আছি, ঠিক আছে, কিন্তু সার্ভিস তো দে। ডাক্তার নেই, ডাক্তার আছে, রাউন্ড নিয়ে আসবে, 1 ঘন্টা পরে তোমার ডাক্তার তোমার কাছে কিংবা 2 ঘন্টার পরে আসবে, দেখবে কি সত্যি সিরিয়াস কি, না থাকলে আবার চলে যাবে, ঠিক আছে। তারপরে তুমি ওখানে বসে থাকবে, তোমার ভাবো তোমাকে রাত্রিবেলা অনেক, এখন আমি ডাক্তার বলে আমি জানি কি আমার হসপিটালে যাওয়ার দরকার নেই যদি আমার অনেক সর্দি হয়েছে আর মাথা ব্যথা করছে, নর্মাল লোকরা তো যাবে, ঠিক আছে। অনেক সর্দি হচ্ছে, অনেক ফিভার আছে, ও তো ভয় পেয়ে যাবে, রাত্রিবেলা চলে যাবে। ডাক্তার আসবে, দেখবে আরে ঠিক আছে, এ বসে থাক, কিছু হবে না, আমার কাছে অন্য পেশেন্ট আছে, ওকে ওরা বেশি ইম্পর্টেন্ট, ওদেরকে দেখে নি, ফেয়ার ইনাফ, ওই লজিকটা ঠিক। ডাক্তার কম ওখানে, ঠিক আছে। তো পেশেন্টরা বসে থাকে, তোমার যদি এমনি সর্দি কাশি থাকলে তুমি বসে আছো, 8 ঘন্টা বসবে ওখানে, কেউ আসবে না তোমার কাছে, ঠিক আছে। তারপরে এন্ডে আসবে, তোমাকে প্যারাসিটামল দিয়ে চলে যাবে, আর কিছু হবে না তোমার। সো
এখানে আমাদের কি সার্ভিস কুইক, তুমি যাও হসপিটালে আর তোমার দরকার থাকলে তোমাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করে দেবে। কিন্তু কি হবে, তুমি যখন হসপিটালাইজ হবে বেডশিটটা নোংরা থাকবে, ঠিক আছে, এসি থাকবে না, আশেপাশে পুরো ক্রাউড, এখান থেকে একটা ইঁদুর ঘুরছে, ঠিক আছে, ওগুলো ইন্ডিয়ার প্রবলেম। কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজ তুমি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট পাবে, আর ট্রিটমেন্ট মোটামুটি যেই সঠিক ট্রিটমেন্টটা পাবে, কি ওই অসুখের জন্য যে ট্রিটমেন্টটা চায় ওইটা তোমার কাছে যাবে এক্স্যাক্টলি, ঠিক আছে। প্রবলেমটা কি হয়, প্রবলেম এখানে হয় আমরা গভর্নমেন্ট ইনস্টিটিউটকে অনেক ছোটভাবে দেখি, এটা আমাদেরই ভুল, ঠিক আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিরই ভুল, মানে গভর্নমেন্টের ভুল এটা বেসিক্যালি, যারা হসপিটালস চালাচ্ছে। কেন একটা নোশন চলে আসে কি এরা তো ফ্রি ডাক্তার, গভর্নমেন্ট ডাক্তার, এরা কেন এখানে ফোকাস করবে, ঠিক আছে। অথচ মানে আমার যেরকম ধারণা সেটা হচ্ছে যে একদম ক্রিম লেয়ার অফ স্টুডেন্টস এখানে, হ্যাঁ, তারা হচ্ছে যে সেই গভর্নমেন্ট কলেজগুলোতে যাচ্ছে এবং সেখানে যারা চান্স পাচ্ছে না, আমি কাউকে ছোট করছি না, চান্স পাচ্ছে না, তারপরে মানে র্যাঙ্ক ওয়াইজ আমি যদি বলি, তুমি তার গভর্নমেন্ট নিচে- হসপিটালে যখন যাচ্ছ তুমি অ্যাকচুয়ালি বেস্ট ডাক্তারকে দেখছো, ঠিক আছে। একদম যারা গভর্নমেন্ট হসপিটালে আছে, যদি ইন্ডিয়ার সিস্টেমকে দেখো, একটা এন্ট্রান্স এক্সাম আছে। আমাদের টাইমে আমি মহারাষ্ট্র সিইটি দিয়েছিলাম, কিন্তু এখন হয়তো নিট করে দিয়েছে, একটা NEET সিঙ্গেল করে দিয়েছে। এক্সাম করেছে। যারা টপ র্যাঙ্কস থাকে ওরা গভর্নমেন্ট হসপিটালে যায়, যারা লোয়ার র্যাঙ্কস থাকে ওরা পয়সা ভরে প্রাইভেটে যায়, ঠিক আছে। এর মধ্যে এমনি নাকি একটা খারাপ একটা ভালো, গভর্নমেন্ট হসপিটালে কি হয়, যেহেতু সবাই ফ্রিতে পাচ্ছে, পেশেন্ট লোড অনেক বেশি, যেহেতু পেশেন্ট লোড অনেক অনেক বেশি, তোমার অনেক বেশি পেশেন্ট অনেক স্টার্ট থেকে তুমি দেখছো অ্যাজ এ স্টুডেন্ট, তো তোমার প্র্যাকটিস অনেক হচ্ছে ওখানে, ওখানে তুমি এক্সপেরিমেন্ট অনেক করো, এটা পেশেন্টের জন্য খারাপ, কিন্তু তুমি শিখতে অনেক পারো, ঠিক আছে, এক্সপেরিয়েন্স অনেক বেশি। এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়ে যায়। তুমি ওখানে এরর করলে প্রবলেম নেই, প্রাইভেটে তুমি অত এক্সপিরিয়েন্স দিতে পারবে না, পেশেন্ট বলবে এ স্টুডেন্ট আমাকে হাত লাগাবে না, কেন আমি পয়সা দিচ্ছি, হুম ঠিক আছে, এন্ড হি ইজ রাইট, ও তো পয়সা দিচ্ছে, গভর্নমেন্টে কি পেশেন্ট ফ্রিতে এসছে, হুম তো ইন্টার্নসরা এখানে বেশি এক্সপিরিয়েন্স পাবে। সো গভর্নমেন্টে তুমি যখন যাচ্ছ, ডাক্তার অ্যাকচুয়ালি অনেক এক্সপিরিয়েন্সড, অনেক জানে, ঠিক আছে। মেডিকেলের কি মেডিকেল না, মেডিকেল এক্সাক্ট সায়েন্স না, অনেক আর্ট, ঠিক আছে। আমরা আজ পর্যন্ত হিউম্যান বডি শুধু 1% বুঝেছি, ওর থেকে বেশি আমরা জানি না। তো যখন আমরা অনেকবার অনেক পেশেন্টসদেরকে দেখি, তখন একটা সেন্স ডেভেলপ হয় এটাকে কি করে ট্রিট করা হয়েছে, এটা কোনো টেক্সট বুকে থাকে না, ঠিক আছে। এবং দুজনের একই প্রবলেম হলেও তার ক্ষেত্রে ট্রিটমেন্ট 10 আলাদা হবে। ডিফারেন্ট ট্রিটমেন্ট সেম প্রবলেমের জন্য, অল ইকুয়ালি কারেক্ট, ঠিক আছে। এমনি নাকি একটা ডাক্তার ভালো আর একটা ডাক্তার বাজে। ইউএসএ কিন্তু উল্টো, ইউএসএ তে হচ্ছে ইররেসপেক্টিভ অফ দ্যাট তোমাকে প্রোটোকল ফলো করতে হবে, আচ্ছা বুঝতে পারলে। যেরকম তোমার যদি চেস্ট পেন আছে, আগে আমি কার্ডিওলজিস্ট আমি দেখবো, কিন্তু তবে কার্ডিওলজিস্টকে ডাকবো, তোমার ইসিজি করব, ঠিক আছে, তোমার ইসিজি করব, তাতে কিছু না পেলে তোমার হয়তো আমি একটা ইকোকার্ডিওগ্রাফি করব, ঠিক আছে। হয়তো আমি মাথার পেছনে জানি এটা কিছুই না, হয়তো একটা কিছু তো তুলেছে, ওইটার জন্য এখানে একটা মাসেল পেন হয়েছে, ওটা মাসেল আমি জানি এটা, আমি ওকে একটা প্যারাসিটামল কিংবা আইবুপ্রোফেন দিলে ওই পেনটা চলে যাবে, কিছুই হবে না, ওটা আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারবো না, এটা প্রোটোকল। ইন্ডিয়াতে প্রোটোকল আমি ফলো করতে পারবো না, 200-300 পেশেন্ট আসছে, কোথায় প্রোটোকল ফলো করতে বসবো, রাইট। তো এখানে মানে তোমার জাজমেন্ট কল অনেক বেশি থাকে ইন্ডিয়াতে, আর দিজ আর গ্রেট। মেডিকেল সায়েন্স ইজ মোর অ্যাবাউট জাজমেন্ট, লেস অ্যাবাউট সায়েন্স। তুমি যত পেশেন্টস দেখবে তোমার জাজমেন্ট তত ভালো হবে। ইউএস এটা করতে পারে না কেন, এটা যদি করলে তাহলে পেশেন্টরা তোমাকে কোর্টে নিয়ে যেতে পারবে যদি কিছু গড়বড় হলে, তখন কোর্টে তুমি বলতে পারবে না আমার জাজমেন্ট বলছিল, তোমাকে বলতে হবে টেক্সট বুক কি বলছিল, প্রোটোকল কি বলছিল। তো ওখানে জাজমেন্ট কল অনেক কম করে, ওখানে মোস্টলি প্রোটোকল ফলো করে, আর এই প্রোটোকলের চক্করে অনেক টাইম লেগে যায়। একটা ডাক্তার ওখানে 20 পেশেন্ট দেখে একদিনে, 20 থেকে 30 পেশেন্ট, ঠিক আছে, এখানে আমরা দেখছি 200 পেশেন্ট। ওরা এভরি কেসকে ডকুমেন্ট করে ওটার উপরে রিসার্চ করছে, আমরা রিসার্চের টাইমই নেই আমাদের কাছে রিসার্চ করার। ভালো আবার খারাপ, ওইটা খারাপ কেন আমরা এটাকে পাবলিশ করতে পারছি না, আমরা বুঝতে পারছি না আমাদের ট্রিটমেন্ট কি চলছে কি চলছে না। কিন্তু যে ডাক্তার আছে ও বুঝতে পারছে, কেন ও ওখানেই থাকে, ওখানেই পেশেন্টসদেরকে দেখে, ও দেখছে পেশেন্টসের সঙ্গে কি হচ্ছে, ও জানে কি ওর জাজমেন্টটা কত কাজ করছে না। এটাকে ডকুমেন্ট করা অনেক মুশকিল, কিন্তু যে আমার ডাক্তার বন্ধুরা আছে না, ওটা এগ্রি করবে, এইটা পুরো গেম পেশেন্টসকে দেখার অ্যাকচুয়ালি জাজমেন্ট কল। সায়েন্স অনেক আছে অবভিয়াসলি, কিন্তু আমরা হিউম্যান বডিকে রিয়েলি বুঝি না, লেস দেন 1% আমার হিসাবে আমরা বুঝি, অনেক কিছু এখনো ডিসকভার হয়ে যাচ্ছে। আচ্ছা, 9th আগস্ট 2024 এই ডেটটা বললে তোমার মাথায় কিছু আসছে? আসছে, ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট
রেপ কেস দ্যাট হ্যাপেন্ড। আরজি কর, RG রেপ কর, অ্যান্ড right. মার্ডার, কলকাতা। পুরো ঘটনাটা বোধ হয় তুমি জানোই মোটামুটি, যে 9th আগস্ট আরজি করে কলকাতা, সেখানে হসপিটালে একজন ডাক্তার যিনি পারফর্ম করছিলেন, আমি নামটা নিচ্ছি না, আমরা প্রোটোকল ওয়াইজ হ্যাঁ সেখানে আমরা তাকে অভয়া নাম দিয়েছি, আমি অভয়া বলেই বলছি, যে সে সে তার আগে হসপিটালে একটা 36 আওয়ার্স টানা সে সার্ভিস দিয়েছে, কারেক্ট। পেশেন্টদের সে সার্ভিস দিয়েছে, এবং তারপরে যখন সে রেস্ট নিতে যায়, তার সেই এরিয়ার মধ্যেই, সেই আরজিকর মেডিকেল কলেজের মধ্যেই, তার ওয়ার্ক প্লেসের মধ্যে, সেখানে সে ব্রুটালি রেপড হয় এবং তারপরে তাকে খুন করা হয়। কারেক্ট। তুমি এক্ষুনি বলছিলে যে ডক্টর সার্ভিসের কথা, হুম। আমি সেই জায়গা থেকে বলছি, এবং তার সেই তারপরে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিভিন্ন রকম, আমি সেই বিষয়টায় এই মুহূর্তে আমি ঢুকছি না, আমি একটা অন্য জায়গা থেকে একটুখানি জিজ্ঞাসা করব যে সেখান তারপরে যারা ডক্টর যারা ছিলেন সেখানে, জুনিয়র ডক্টররা, তারা একটা মুভমেন্ট শুরু করেন, এবং সেই মুভমেন্টের বেসিক যে দাবিগুলো তাদের ছিল, হ্যাঁ, যে প্রথম তো হচ্ছে যে অভয়ার মৃত্যু কিভাবে হলো তার তদন্ত ঠিকঠাক ভাবে হোক, সেইটা অভয়ার রিলেটেড, এবং অভয়ার মৃত্যুর কারণ যেগুলি ছিল সেই রিলেটেড আরো কিছু প্রশ্ন উঠে আসে, তার মধ্যে একটা উঠে আসে যেটা আমার তোমার কাছে প্রশ্ন থাকবে একই সঙ্গে, যে আমাদের এখানে যদি আমি দুটো পার্টি ধরে নিই, একটা ডক্টরস পার্টি আর একটা পেশেন্ট পার্টি, মূলত এই রিলেশনের মধ্যে দিয়েই চলছে মেডিকেল সার্ভিসটা। সেখানে দেখা যায় যে অনেক সময় কোনো একজন পেশেন্ট তিনি যখন যাচ্ছেন হসপিটাল বা নার্সিং হোমে, তখন তাকে কখনো কখনো ভুল পথে চালিত করা হয়, যে তার হয়তো বোঝা গেছে যে খুব হয়তো সহজ সরল বেসিক কিছু ট্রিটমেন্ট হলে হয়ে যাবে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে বিশেষ করে, যে টাকা রোজগার করার জন্য তাকে অনেকদিন ধরে রেখে দেওয়া হয়, অন্যরকম ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ বিল তাকে প্রোভাইড করা হয়। এবং এটা গেল একদিক থেকে, যে শুনে মনে হচ্ছে হ্যাঁ ডাক্তাররা খুব খারাপ, এইরকম একটা। আরো একটা জায়গা আছে যখন ডাক্তাররা হচ্ছে ঠিকঠাক ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু এটা স্বাভাবিক যে সব পেশেন্ট বাঁচবেন না, যে 100% অ্যাসিওরেন্স সম্ভব নয়। সেখানে যখন কোনো পেশেন্ট মারা যাচ্ছে, তখন সেই পেশেন্ট পার্টি দেখা যায় যে ডাক্তারকে মারধর করছে, ডাক্তারদের, এবং মানে ভাঙচুর হচ্ছে, সেগুলি তো হচ্ছেই, এবং মারধর করা হচ্ছে ডাক্তারদের, এবং কোনো সিকিউরিটি নেই ডক্টরদের। এবং তারা বলছিলেন যে এই সিকিউরিটি গুলি করতে হবে, যে এই সিকিউরিটি আমাদের দিতে হবে, এই জায়গাগুলো আমাদের দিতে হবে। তোমার কি মনে হয় যে এই পুরো একটা এটার প্রপার সিস্টেমের মধ্যে আসা সম্ভব? সম্ভব, বাট अगेन এটা কারণকে বুঝতে হবে কি কেন হচ্ছে এগুলো, রাইট? এইটা শুরু হয় তোমার এডুকেশনের স্টার্ট থেকে। একটা ডাক্তার কি করে ডাক্তার বনছে, তুমি যখন ডাক্তার বনছো, আমি তোমাকে বলেছি দুটো ওয়ে থাকে ডাক্তার বনার। একটা, তুমি এন্ট্রান্স দাও মেডিকেল কলেজে, পেয়ে গেলে, ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে পয়সা বেশি দিতে হবে না, ইটস ফাইন। ভাবো তুমি এন্ট্রান্স এক্সামে তো ভালো করোনি, ঠিক আছে, কিন্তু তোমার বাবার অনেক পয়সা আছে, ঠিক আছে, তাহলে তুমি একটা মোটা পয়সা দিয়ে প্রাইভেট কলেজে তুমি এমবিবিএস নিতে পারো। মানে তুমি বলছো আমার সেই কোয়ালিটি নেই, ডাক্তার হওয়ার যোগ্যতা নেই, কিন্তু আমি সেই একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা দিয়ে আমি, সো যোগ্যতা বলতে পারবো না, কারণ যোগ্যতা ওই সময় বলা যায় না অনেস্টলি। কিন্তু ক্র্যাক করার জন্য তার বেসিক তুমি কিছু, যে ক্রাইটেরিয়াটা বনা আছে ওই ক্রাইটেরিয়াকে তুমি ওই সময় ম্যাচ করতে পারছো না। এরকমও হতে পারে যে আমার থেকে বেটার এরকম স্টুডেন্টস যারা ওই ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারতো, তারা হচ্ছে যে আমার টাকা আছে তাদের টাকা নেই, সেই জন্য সে সেটা। কারেক্ট। আমি এটা এই জন্য এমনি বললাম কেন, যেটা আমি এডুকেশন সিস্টেমে বলছিলাম, তোমার মার্কস আর তুমি কিরকম পারফর্ম করো এটা কোনো কোরিলেশন নেই। অনেক বাজে স্টুডেন্ট আছে খুব ভালো ডাক্তার বনেছে, অনেক ভালো স্টুডেন্ট আছে ভালো ডক্টর হতে পারেনি, ঠিক আছে। এই জন্য বলছি যদি তুমি প্রাইভেট কলেজ থেকেও করো, ইট ডাজন্ট মিন কি তুমি খারাপ ডক্টর হবে, ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তে
যেই এন্ট্রান্স এক্সাম আছে ওইটা তুমি ক্র্যাক করতে পারোনি, তোমার বাবার কাছে অনেক পয়সা আছে, তুমি প্রাইভেট কলেজে গেলে। আচ্ছা, বাবার কাছে পয়সা আছে, তুমি প্রাইভেট কলেজে গেলে কেন? তোমার একটা মেন্টাল ক্যালকুলেশন চলেছে, তোমার না হয়তো তোমার বাবার, হুম। কি এ যখন যাবে আমি এখন 1 কোটি দিলাম, ও বাইরে বেরোবে, একটা হসপিটাল দেবো, ওর জন্য আরো 4-5 কোটি আমি ইনভেস্ট করব, ঠিক আছে, পরে আমার ছেলেটা এত রেভিনিউ আর্ন করবে, তাহলে আমি ব্রেক ইভেন হবো কিছু বছর পরে, তাতেও কামানো শুরু করবে। এই ক্যালকুলেশনটা যদি আমি না করলে আমি এত ইনভেস্ট কেন করবো? ঠিক আছে, তো একটা মেন্টাল ক্যালকুলেশন চলছে ওর, কি ভাই এ যাবে কামাবে, এই জন্য আমি ইনভেস্ট করছি, ঠিক আছে, মানে ওকে কামানো তো আছে। অলরাইট, গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট কলেজ থেকে যে এসছে ও গরিব ইন জেনারেল, ঠিক আছে, না তাহলেও আর মাঝখানে থাকে কারা কারা অনেক পয়সাওয়ালাও থাকে, কিন্তু গভর্নমেন্ট থেকে এই জন্য করছে কেন, ওকে ভালো ডাক্তার হওয়ার আছে, ও ও বেসিক্যালি ওটা ক্র্যাক করেছে এন্ট্রান্স এক্সাম, তো ভালো ডাক্তার হতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেকজনরা গরিব থাকে, ওরা বেশি ইনভেস্ট করতে পারে না। যখন তুমি ইনভেস্ট করতে পারো না, তুমি একটা গভর্নমেন্ট হসপিটালে কাজ করবে বহু বছর ধরে। আমি যেরকম ওই সময় বলছিলাম 18,000 আমার পেমেন্ট ছিল, ঠিক আছে, 17 কি 18,000। আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা অলমোস্ট 1 লাখ টাকা কামাচ্ছে ওই সময়। ওই সময়, ঠিক আছে, আর আমি এখানে 17,000 কামাচ্ছি, ঠিক আছে। সো ফর মি ডুইং এমবিবিএস ফ্রম জাস্ট বিজনেস স্ট্যান্ড পয়েন্ট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুবই খারাপ, কিছুই নেই রিটার্ন ইনভেস্টমেন্ট। এথিক্স আছে, পেশেন্টকে ট্রিট করছি, সায়েন্স আছে, কি আরে আমি মেডিকেল সায়েন্স ইউজ করছি, কিন্তু পয়সা নেই, ঠিক আছে। আমি যেটা বলেছি, এটা যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে ফ্রাস্ট্রেশন আসবে, ঠিক আছে। সো অ্যাট দ্য এজ অফ 45, লেটস সে আমি গভর্নমেন্টেই কাজ করতে যাচ্ছি, আস্তে আস্তে করে গ্রো করছি গভর্নমেন্টে, আমি ডিসেন্ট একটা স্যালারি পাচ্ছি, কিন্তু আমি দেখছি আমার যে বন্ধু আইআইটি করে এমবিএ করেছে, ও এখন নিয়ারলি কোথাও তো ইউএসএ বসে আছে, কোটির প্যাকেজ নিচ্ছে, আর আমি এখানে পাচ্ছি অ্যারাউন্ড 1.5 লাখ টাকা, ঠিক আছে। কোন এজে? আমি এখন 45 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, আমার হাঁটু আর কাজ করছে না, ঠিক আছে, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সার্জারি করেছি, কি কি করেছি। আমি হয়তো স্যালারি একটু কমই বলছি, একটু বেশি থাকতে পারে এখনের দিনে, কারণ আমি 20 বছর আগের কথা বলছি, রাইট। তো ওর একটা ফ্রাস্ট্রেশন আসবে, কি ভাই আমি ডাক্তার, এত বছর ধরে কাজ করছি, আমার বন্ধুরা এত এনজয় করছে, আমি কিছুই করতে পারলাম না, ঠিক আছে। ওইটা একটা স্থিতিতে একটা ডাক্তার ক্যাটাগরি যাবে। আরেকটা ডাক্তার ক্যাটাগরি যে প্রাইভেটে গেছে ডিরেক্টলি, যার কাছে অনেক পয়সা আছে, ও তো স্টার্টিং থেকে মাইন্ড আছে কি ভাই আমাকে পয়সা কামাতে হবে, ঠিক আছে। তুমি মেডিসিনে অ্যাজ এ ডাক্তার পয়সা কি করে কামাও? তোমার ইদার তুমি চাকরি করছো স্যালারি, ওর থেকে বেশি তুমি বেশি কিছু করতে পারবে না, তোর একটা লিমিট আছে, ওই লিমিটটাকে পার করতে হলে তোমাকে নিজের ক্লিনিক কিংবা হসপিটাল দিতে হবে, ঠিক আছে। যখন ক্লিনিক কিংবা হসপিটাল দাও, তখন তোমার মেজরিটি পয়সা আসে সার্জারি থেকে। যদিও হসপিটালাইজ হচ্ছে না, তুমি বেশি পয়সা কামাতে পারবে না, ঠিক আছে। যত বেশি হসপিটালাইজেশন অত বেশি পয়সা, সিম্পল, ঠিক আছে। এমনি নাকি ডাক্তারসরা আনএথিক্যাল, ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার ঘরও চালাতে হবে, তোমাকে একটা সোসাইটাল লেভেলেও পৌঁছতে হবে। তো যারা ভালো ডাক্তার না, ওরা দুটোকে ব্যালেন্স করে, পেশেন্টেরও ভালো করে আর বিজনেসকেও দেখে। যারা অনেক এথিক্যাল ডাক্তার, ওরা গরিব রয়ে যায় আর ওদেরকে কেউ রেসপেক্ট করে না, আর ও আর গ্রোই করতে পারে না, পেশেন্টরা আসা বন্ধ করে দেয়, কেন রেসপেক্ট করছে না। যেটা আমি স্টার্টে বলছিলাম, যদি তুমি অনেক হাম্বল ডক্টর, ভালো ডাক্তার, মেডিসিন কাকো দিচ্ছ না কেন, তুমি জানো কি দিলে কাজ করবে না, তোমার দোকান আর চলবে না, কেন পেশেন্টই তোমাকে রেসপেক্ট করবে না। তুমি পেশেন্টকে ওয়েট করে রাখো, 1 ঘন্টা বসাও, ও পেশেন্ট ফ্রাস্ট্রেট হবে কিন্তু রেসপেক্ট করে, পেশেন্ট ওর ডাক্তারের পেশেন্টই এত আছে, এই জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে, যদি ওয়েট করতে হচ্ছে না মানে ডাক্তার বাজে, বুঝতে পারলে। তো বেসিক্যালি তোমাকে যদি সাকসেসফুল ডাক্তার হওয়ার আছে আর ভালো ডাক্তার হওয়ার আছে, তোমাকে এথিক্যালও থাকতে হবে, কিন্তু এইটাও মনে রাখতে হবে কি পেশেন্টের পারসেপশন কি করে ম্যানেজ করব, ঠিক আছে, আর আমাকে পয়সাও নিতে হবে, এটাও আছে। এখন কারা কারা ব্যালেন্স লুজ করে দেয়? অনেকরা ব্যালেন্স লুজ করে, সবাই লুজ করে না, অনেকরা ব্যালেন্স লুজ করে দেয়। ওরা কি করে, একটা কাট প্র্যাকটিস করবে। কাট প্র্যাকটিস মানে আমার রেভিনিউ কোথা থেকে আসছে? হসপিটালাইজেশন থেকে, মানে পেশেন্ট হসপিটালাইজ হওয়ার চাই। আমার কাছে যখন পেশেন্ট আসে আমি চার্জ করছি 1,000 রুপিস। সব পেশেন্ট আমার কাছে আসবে না, আগে আগে যাবে জিপির কাছে, জেনারেল প্র্যাকটিশনার। ও কত নিচ্ছে? 100 কিংবা 200 টাকা। তো আমি ওই ডাক্তারকে বলবো, ভাই তুই আমার কাছে পেশেন্ট রেফার কর, সার্জারি হলে যত সার্জারি হবে ওর 40% আমি তোকে দেবো। এটাকে বলে কাট প্র্যাকটিস। সবাই করে না, অনেক লোকেরাই করে, ঠিক আছে। আর এইটা হয়তো দরকারও, কেন, যদি সার্জারি সত্যি দরকার, এর কাছে 10টা ডাক্তার আছে,
ও কোন ডাক্তারের কাছে রেফার করবে? যে আমাকে বেশি দেবে, সিম্পল। ঠিক আছে, ওর ক্লিনিক চালাচ্ছে তো 100-200 টাকা নিচ্ছে, ওরও ঘর চলবে না 100-200 টাকা যদি নেয়। ওকেও এখান থেকে যদি কেউ রেফারেল, কেউ বলে এটাকে রেফারেল সিস্টেম, কেউ বলে এটাকে কাট সিস্টেম। ঠিক আছে, সো যে ডাক্তার বেশি কাট দেবে জিপিস ওকে রেফার করে দেবে। এখন এখানে প্রবলেম হচ্ছে জিপিস এর। জিপিস কি, যে জেনারেল প্র্যাকটিশনার আছে ও কাট পাচ্ছে সার্জারি হলে, যত বেশি রেফার করবে অত বেশি কাট পাবে। তো যেখানে ও দেখছে কি আছে পেট ব্যথা হচ্ছে, এ ভাই একটা আছে, তুই একটা না এক্স রে করে আন। ঠিক আছে, এক্স রে করতে যাবে, এক্স রে ওয়ালা ওকে কাট দিচ্ছে কেন, রেফার করেছে বলে। ঠিক আছে, এক্স রে হয়ে আসছে, এক্স রে তে যেটা কিছু আছে ও বলছে ভাই একটা কাজ কর, ওই সার্জনকে দেখা, আমার লাগছে কিছু তো গড়বড় আছে। আমি এটা খারাপ ডাক্তারের কথা বলছি, সব ডাক্তারের কথা বলছি না। ঠিক আছে, তারপরে ও সার্জনের কাছে আসবে, সার্জন দেখবে হ্যাঁ এখানে এক্স রেতে আমি কিছু তো দেখতে পারছি। ঠিক আছে, হয়তো কিছুই নেই, ওই ডাক্তারের সঙ্গে এর কথা হয়ে আছে কি এর সার্জারি করলে কোনো প্রবলেম নেই, পেট ব্যথা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স বের করে দাও, কিছুই প্রবলেম হবে না। অ্যাপেন্ডিক্স রুডিমেন্টারি অর্গান, ওইটা এমনি তো জেনারেলি বলে কি ওইটা আমাদের কোনো কাজের না, ওইটা বের করে দিলে কি হবে। ঠিক আছে, তো যদি খারাপ সার্জন থাকলে ওকে বলবে, ওর ইন্টেন্ট হচ্ছে শুধু পয়সা কামানোর, ও পেশেন্টকে বলবে দেখ ভাই তোর অ্যাপেন্ডিক্স ফুলে আছে, ইনফেকশন হতে পারে, ফেটে যেতে পারে, অপারেশন করে নে। ঠিক আছে, অপারেশন করলে ওরও কোনো ক্ষতি হবে না, অপারেশন করে দিল, এ পয়সা পেয়ে গেল, এর 40% কাট ওকে দিয়ে গেল, ও পয়সা পেয়ে গেল, পুরো সিস্টেম খুশ। অ্যাকচুয়ালি কিন্তু পেশেন্টের জন্য এটা বাজে, কেন সার্জারি তো দরকারই ছিল না। ঠিক আছে, আনফর্চুনেটলি এই জিনিসটা অনেক কমন। আমি এটা একটা এক্সট্রিম এক্সাম্পল দিলাম কি ডাইরেক্ট ওকে সার্জারিতে নিয়ে গেছে, কিন্তু ছোট ছোট জিনিসে লোকেদেরকে হসপিটালাইজ করে দাও, হসপিটালাইজ করে নিলে লম্বা ওর হসপিটালাইজেশন টানতে থাকো নো রিজনের জন্য। ঠিক আছে, এই ইনভেস্টিগেশন আজকে করব, ওই ইনভেস্টিগেশন কালকে করব। আমি সবাদের বলছি না, অনেক ইনস্টিটিউটস, অনেক হসপিটালস আছে যারা এটা প্রোটোকল বলে ফলো করে। ঠিক আছে, এখন এইটা যখন হতে থাকে তখন পেশেন্ট যে আছে ও তো চুপ বসছে না, ও এদিক ওদিক কথা বলছে। কারা কারা ডাক্তাররা কখন কখন এমনি হয় কি রাইট ট্রিটমেন্ট চলছে, কিন্তু অন্য একটা ডাক্তার ওই হসপিটালকে ভালো পছন্দ করে না বলে পেশেন্টকে বলবে আরে ও তো তোর থেকে পয়সা বেশি নিচ্ছে, তোকে এমনি ফালতু এখানে রেখেছে তোর থেকে পয়সা লুটার জন্য। হয়তো সত্যি দরকার ওর হসপিটালাইজেশনে, কিন্তু এই ডাক্তার যে আছে হয়তো নলেজ কম, কিংবা ও চায় না কি এই হসপিটাল থাকুক, ওদের কোনো রিলেশনশিপ খারাপ। ঠিক আছে, পেশেন্টের নলেজ নেই, পেশেন্ট জানে না এগুলো সব। ঠিক আছে, ওই ডাক্তার ওর কান কান ভরে যাচ্ছে, আরে এখানে তুই ও লুটছে তোকে, বল এটা কি করছিস, এখান থেকে ডিসচার্জ নিয়ে নে, এগুলো সব চলতে থাকে। ঠিক আছে, সব বেসিক্যালি তোমার যেটা আমি বলছিলাম কি বেস্ট ডাক্তার ওই আছে যে এই দুটো জিনিস ম্যানেজ করতে পারে। এথিক্স তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি তুমি পেশেন্টকে হার্ম করবে না আর তুমি পেশেন্টকে রং গাইডেন্স দেবে না। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটাও বুঝে চলতে হবে কি তোমার একটা বিজনেস আছে, ওইটাও তোমাকে রান করতে হবে। আশেপাশের লোকরা এটা করছে, তোমার এটা মাথায় চলছে, তুমি যদি এটা না করলে তোমার হয়তো সেটা বন্ধ হয়ে যাবে, কেউই তোমার এখানে রেফার করবে না। তো তোমাকে এটা মনে রাখতে হবে কি এই সেটআপটা সব জায়গায় চলছে, আমি যদি না করলে আমার এটা বন্ধ হতে পারে। কে রেফার করবে আমাকে যদি আমি এখানে কাকু কাট না দিলে? একটাও জিপি রেফার করবে না, পেশেন্টও ডিরেক্ট আমার কাছে আসবে না। আমার ইনিশিয়াল চার্জ আমার 1000 রুপিস, কোন পেশেন্ট আসবে? আসবে না, রাইট? তো হয়তো আমার সেটআপ চলবেই না। তো অনেকজন মাঝখানে কাজ করে, ঠিক আছে, একটু কাট দেয় কিন্তু পেশেন্টের কারো খারাপ করবে না, এটা মেজরিটি প্র্যাকটিস। এর মধ্যে তোমার পেশেন্টের অনেকটা ভুলও থাকে এই সব কেমিস্ট্রিতে, যেটা স্টার্টে বললাম। পেশেন্ট একটা তো বুঝতে পারে না কি কে ডাক্তার ভালো কে ডাক্তার খারাপ, ও স্টেটাস দেখে চলে। ঠিক আছে, ডাক্তার ফর্মালস পরে আছে, একটা টাই পরে আছে মানে ডাক্তার ভালো, ওর এসি আছে ওখানে, ডাক্তার গাড়িতে আসছে মানে ডাক্তার ভালো। এটা একটা নর্মাল পাবলিকের পারসেপশন। ঠিক আছে, তার কাছে অনেক পেশেন্ট যাচ্ছে তার মানে। কারেক্ট, অনেক পেশেন্ট যাচ্ছে আমাকে ওয়েটিং রাখছে মানে ওই ডাক্তারটা ভালো। ঠিক আছে, এগুলো ছোট মোটো জিনিস, কিন্তু এটা পারসেপশন আছে পেশেন্টের মাথায়। সেকেন্ড, পেশেন্টকে লাগে কি আমি ভিকটিম। ঠিক আছে, সব পেশেন্টকে লাগে মানে আমাকে তুমি ওষুধ কেন দেবে না। ঠিক আছে, ওইটা আরেকটা। থার্ড, তুমি যখন অ্যাজ আ পেশেন্ট যাচ্ছ, তোমার লাগছে কি তুমি এন্টাইটেলড, যেটা আমি কোশ্চেন জিজ্ঞেস করছি তুমি আনসার করবে। ঠিক আছে, ওই ডাক্তার যেটা জানে ওইটা জানার জন্য 5-6 বছর পড়াশোনা করেছে। ঠিক আছে, ওকে তুমি যদি কোশ্চেন করলে ও 5 বছরের পুরো ইনফরমেশন তোমাকে 5 মিনিটে দিতে পারবে? দিতেই পারবে না, পসিবলই নেই। ঠিক আছে, ও তোমাকে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে একটা কিছু এক্সপ্লেন করবে, কিন্তু তুমি মহান, তুমি ওইটা গুগলে ডালবে আর বলবে স্যার এটা তো না। ঠিক আছে,
তো একটা পয়েন্টের পরে ডক্টর অবভিয়াসলি ফ্রাস্ট্রেট হবে, ও একদিন এতগুলি পেশেন্ট দেখছে, তোমাকে এক্সপ্লেন করতে পারবে না কেন? অবভিয়াসলি তুমি যদি হাঁটতেই জানো না, তুমি ফ্লাই করতে কি করে জানবে না না, তোমাকে তো স্টেপ ওয়াইজ যেতে হবে। তুমি তোমার লেভেলে তাকে ওকে তোমার লেভেলে এসে তোমাকে একটা কিছু বললো, ঠিক আছে, একটা স্টোরি বললো তুই তোমাকে এক্সপ্লেন করার জন্য, রাইট? অনেকবার কি হয়, ডাক্তাররা ওই লেভেলে আসতে পারে না, ঠিক আছে, তো একটা কিছু বলে দেয়, এ কি করবে, এটা কনফার্ম করবে বলে ডাক্তার ভুল বলেছে, ওর ডাক্তারটা চোর, ঠিক আছে, ও তবে 10 জনকে বলবে, ঠিক আছে, আর তারপরে পেশেন্টকে কিছু বলে এই ডাক্তারকে তবে মারতে আসবে কি তুই আমাকে মিথ্যে বলেছিস, তুই আমাকে ভুল বলেছিস, আমার পেশেন্ট এইটার জন্য মরেছে, তুই কিছু জানিস না। আমি তো মানে প্রসেসটা বুঝতে পারছি। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই যে এইটাকে প্রিভেন্ট কি করে করা যায়, এটাকে আটকানো কি করে যায়? একটা তো হচ্ছে তোমার বেসিক সিকিউরিটি তো চাই, ইররেসপেক্টিভ কি তুমি কোন প্রফেশন আছো, তোমাকে বেসিক সিকিউরিটি দরকার আজকের ডেটে, ঠিক এবং আছে। অভয়া মারা গেছে সেই বেসিক সিকিউরিটির অভাবে। অবভিয়াসলি তোমার একটা সিসিটিভি ক্যামেরা 40% ক্রাইম রেট কম করে, ওখানে সিসিটিভি ক্যামেরাই ছিল না। 40% ক্রাইম রেট কোন ইনস্টিটিউটে কম করে? আমাদের এখানে লেস দেন 25% হসপিটালসে সিসিটিভি আছে, কাজ করছে কিনা ওইটার কোনো স্ট্যাটিস্টিক্স নেই। ওই ক্ষেত্রে এত বড় পপুলেশন, রাইট, এত বড় পপুলেশন, লোকেরা এত ফ্রাস্ট্রেটেড, কত লোকেরা গরিব, ওই ফ্রাস্ট্রেশনে কার মাথায় মদ খাওয়ার পরে কি চলছে তুমি এটা প্রেডিক্ট করতে পারবে না। ওখানে কি হয়েছে অবভিয়াসলি আমি জানি না, যেটা পড়ছি ওইটা আমি বলছি, রাইট। সো আমি কাউকে জাজ করতে পারবো না কি কে ভুল বলছে কি কি ঠিক বলছে, আমি শুধু এটাই বলছি কি এত ফ্রাস্ট্রেটেড পপুলেশনে ক্রাইম হওয়া স্বাভাবিক, তোমাকে এখানে প্রিভেন্টিভ মেজার্স রাখতেই হবে। এখানে যদি একটা লেডি ডাক্তার রাত্রিবেলা থাকছে, তোমাকে সিকিউরিটি প্রোটোকলস কি করে থাকবে না, তোমাকে রাখতে হবে। এটা তোমার মরাল ডিউটি এজ এ গভর্নমেন্ট কি তোমাকে এখানে সিকিউরিটি প্রোটোকল স্ট্রিক্ট রাখতে হবে। কারোর অ্যাক্সেস থাকা না চাই ভেতরে, আফটার সাম টাইম কোনো পেশেন্টের অ্যাক্সেস থাকা না চাই। প্রাইভেট হসপিটাল তুমি অ্যাজ এ পেশেন্ট যেতে পারো, গেট বন্ধ করে দেয় বলো, কি করে তুমি অ্যাক্সেস দিচ্ছ? এখানে রাত্রিবেলা কেউই চলে আসছে, ওখানে তোমার যে লেডিজ আছে, যে একেলা কোনো একটা রুমে ঘুমোতে যাচ্ছে, আশেপাশে কোনো সিকিউরিটি নেই, তুমি পাবলিক অ্যাক্সেস ওখানে রেডিলি অ্যাভেলেবেল, কি করে এগুলো হয়? তো আমি এইটা তো বলতে পারবো না কি কে রেসপন্সিবল, রাইট, কিন্তু আমি এত বলতে পারি কি ওখানে কোনো সিকিউরিটি প্রোটোকল থাকতো তো হয়তো এটা হতো না, যেটা অনেক মোস্ট অফ দ্য প্রাইভেট হসপিটালসে থাকে। ইউএসএ এটা পসিবলই না কি এটা করতে পারবে, মানে অবভিয়াসলি এটা এক্সাজারেশন, কিন্তু এটা হয় না, মানে এত বাজে যেটা হলো এটা হয় না, জাস্ট বিকজ ওখানে প্রোটোকলসের উপরে ওদের অনেক বেশি ফোকাস আছে, অনেক বেশি ফোকাস। আচ্ছা, ওই 9th আগস্টের এই ঘটনাটা আমাদের এদেশে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এর একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছিল। ইউএসএ তে এই ঘটনা আজ পৌঁছেছিল। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট ইন্ডিয়ান, আমি সেখানকার ইন্ডিয়ানদের মধ্যে বলছি না, ইন্ডিয়ানদের বাইরে। না না, ইন্ডিয়ানদের মধ্যে অবভিয়াসলি আমরা আমার মনে আছে একটা কোনো ফাংশন চলছিল, ওখানে একটা গান হয়েছিল জাস্ট টু রেসপেক্ট দ্য ইন্ডিয়ান ডক্টরস অ্যান্ড লেডিজ ইন ইন্ডিয়া, কি করে আমরা এই প্রোটেস্টটাকে ওখানেও ভয়েস দিতে পারি ইউএসএ তে। সো এই যে ঘটনাটা হয়েছে সবাদেরকে হার্ট করেছে, এটা মানে এটা নর্মাল না এটা। এবং অনেকের এটা বক্তব্য যে সেটা হচ্ছে যে বেসিক যে রিকোয়ারমেন্ট, সেটা যারা জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন যে এইটা আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে একটা বেসিক রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়, যে কেউ যখন পড়াচ্ছে তার একটা ছাত্রছাত্রীরা আছে, ছাত্রছাত্রীদের সিকিউরিটি বেসিক আমার জিনিস, সেই রিকোয়ারমেন্টগুলি যখন ডাক্তাররা চেয়েছিলেন, জুনিয়র ডাক্তাররা, এটা খুব মানে দুর্ভাগ্যের যে সেটাকে একটা পলিটিক্যাল রং দিয়ে দেওয়া হলো, যে তুমি এইসব জিনিস চাইছো তার মানে তুমি পলিটিক্যাল। কারেক্ট। এবং এই জিনিসটা এটা আনফরচুনেট অনেক, আর কিছু না। তুমি ইররেসপেক্টিভ অফ কোন গভর্নমেন্ট আছে, এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কি একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে তাহলে ওর মধ্যে সিকিউরিটি প্রোটোকলস চায়, আর ইট হ্যাজ টু বি এনফোর্সড স্ট্রিক্টলি। কেন একটা মানে একটা লেডিজ আছে ওখানে, তুমি ওর মান সম্মান রাখতে পারছো না, মানে এটা কি? এটা তো মানে লজ্জা করা চাই। তুমি তুমি তোমার ইনস্টিটিউটে, এটা তোমার ইনস্টিটিউট, গভর্নমেন্টের ইনস্টিটিউট, মানে ওর এমপ্লয়িজ যেটা আছে ওটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। ওদের সিকিউরিটি তুমি যদি মেনটেন করতে পারছো না তাহলে ওইটা ইনস্টিটিউট দেখে কি লাভ, রাইট? সো কিছু করার নেই ইন দ্য সেন্স
এর মধ্যে কিছু বলে লাভ নেই। there has to be some steps proactively from the government. I believe কি এভরি গভর্নমেন্টে সবাই চায় কি সবকিছু ভালো করে হোক, তাহলে ওরাই ভোট পাবে, রাইট? সো আমার না লাগছে কি গভর্নমেন্টের ইন্টেন্টে, কোনোই গভর্নমেন্ট থাক, আমি জানি না কোন গভর্নমেন্ট কি আছে, কোনো গভর্নমেন্ট থাক, ওদের ইন্টেন্টে কিছু প্রবলেম হচ্ছে সিস্টেমস ওরা ইমপ্লিমেন্টই করতে পারে না ফর সাম রিজন। ইদার ইট ইজ কারাপশন, ইদার ইট ইজ সাম পলিটিক্যাল গিমিক্স, আমার কোনো আইডিয়া নেই। বাট আমি যেটা বুঝতে পারছি অ্যাজ আ ডক্টর, এটা ওদের রাইট কি দে শুড বি প্রোটেক্টেড। ওদের বেসিক রাইটস তা যেটা প্রোটেকশন দেওয়া আছে এটা গভর্নমেন্টের কাজ, আর whoever is the government should be supporting that. খুব ভালো লাগলো তুমি আমাদের এই পডকাস্ট এখানে এলে, এবং অনেকটা দীর্ঘ সময় আমরা যেটা মোটামুটি ভাবছিলাম যে এডুকেশন সিস্টেম বা সেই নিয়ে আমাদের আলোচনাটা হবে, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে একটা দিশা পাওয়া গেল। এবং আমরা এই একটা সময় আমরা কাটালাম, সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে পুরো বিষয়টা রাখতে হয়, এবং সেই জন্য আরো অনেক কিছু আলোচনার জায়গা যেগুলি হয়তো আমাদের ছিল এবং আছেও, সেই জায়গাগুলোকে আমরা অনেকটা শর্ট করতে হলো। কিন্তু আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে, কারণ এই জায়গার মধ্যে দিয়ে একটা দিশা একটা পাওয়া গেল যে আমরা এখানে কি ভাবছি, কিরকম ভাবে হলে হয়তো আমরা একটা বেটার সময়, বেটার সিস্টেম আমরা পেতে পারি। কোনো সরকার নয়, কোনো কিছুর উপর নির্ভর করে নয়, হয়তো আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে মিলে সেই কাজের প্রতি এগোতে হবে। আজকের মতো এইটুকুনি। নমস্কার। নমস্কার।